আমরা শান্তনা সবচেয়ে ভালো গেম হচ্ছে খারাপ খারাপ বিধানসভা সরাসরি লাইভ स्पीकर सर्व ಅಂತ ಅಡಿಕೆ ಮಾಡೋದು সামনে দাঁড়ানো তুলে দেয় শিখতে হবে আমি কয় কাজ সুযুক্ত না করে দেবো সঙ্গে আরেকদিন ঠিক আছে আরে শিখলাম ভালোই కానట్టులు పక్కన తరహా जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जय गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे
মাননীয় স্পিকার স্যার তো সেটা ইনফরমেশন গতকাল আমরা এখানে যারা বসে আছি দরজাটা খুললে পরেই কোম্পানির অন্যের জ্বালায় আমরা একটু বসে থাকতে পারছি না, বাইরে গেলে তো প্রচুর, তাই আপনার কাছে একটা এটা খুব স্ট্রিক্টলি অবজার্ভ করতে হবে, মেনটেন করতে হবে। ধূমপান তো নিষেধ, শরীরের জন্য ক্ষতি সবাই জানে। এবং যেহেতু একজন অনারেবল মেম্বার এটাকে ডিমান্ড করেছেন, এদিকে যেন কেউ প্লিজ রিকোয়েস্ট, এটা নিজস্ব সচেতনতা, এটা শুড বি মেনটেন। ভেরি নাইস, আপনি রেজ করেছেন, ভেরি নাইস। এবং স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আমরা তো কারণ খাওয়া বাধা দিতে পারি না, কিন্তু যাদের নিজস্ব রেস্ট্রিকশনে গিয়ে লোকের অন্তরালে যেতে হবে। মাননীয় সদস্যরা এখন প্রশ্ন করব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃপক্ষ প্রদানের জন্য প্রশ্নগুলি মাননীয় সদস্য নামের পাশে উল্লেখ করা আছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণ নাম আমি উল্লেখ করবো, তারপরে নাম ডাকলে পরে তারা বাকিদের প্রশ্নের জবাব সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় মহোদয়গণ উত্তর দেবে। প্রথম প্রশ্ন রেখেছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। ধন্যবাদ স্যার। 100-এর পরে প্রশ্ন দিয়েছি স্যার, একটা নাম বলুন। ধন্যবাদ। বুঝলাম না কি বললেন। 100-টার উপরে প্রশ্ন দিয়েছি স্যার, 17টা ক্যান্সেল করে দিয়েছি আজকে একটা লাগে। একই সত্য যে জীবিবাজারের সন্নিকটে ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষক গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স গড়ে তোলা হয়েছিল। উত্তর হ্যাঁ, এর সত্য। জীবিবাজারের সন্নিকটে ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষক গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। প্রশ্ন 2, যদি এই কর্মসূচিতে 31 মার্চ 2023 পর্যন্ত 40 সংস্থা স্থাপন করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলি কত সংখ্যক কর্মসংস্থান রয়েছে? উত্তর এই কর্মসূচিতে 31 মার্চ 2023 পর্যন্ত যে কটি সংস্থা স্থাপন করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে কত সংখ্যক কর্মী রয়েছে তার নির্ণয় দেওয়া হবে। Business Training Private Limited, Working Company Aperture, 2 Excel Technology Private Limited, Working Company Sinjom, Basic Fund Service Private Limited, Working Company Sinjom, Talking Online Learning Solution Private Limited, 6 জন, Excel Technology Private Limited, 15 জন, CMC 18 জন, সিম্পল জেনি প্রাইভেট লিমিটেড 1 জন, কিলোচিত্রন টেকনোলজি প্রাইভেট লিমিটেড 5 জন, ডিএনডি লার্নিং 5 জন, সিটি সার্ভিস 2 জন, অ্যাকুইজিয়া হেলথ কেয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড 5 জন, ডিএক্সটেন্ট 5 জন, কৃষি মিডিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড 3 জন, মোট 119 জন। 3 নম্বর তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা এবং সমাজে এই ক্ষেত্রে বিস্তৃত ব্যবহারের জন্য কোন সরকারি নীতি প্রণয়ন করা হয়েছে কিনা এবং না হলে কবে নাগাদ তা করা হবে। তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা এবং সমাজে এই ক্ষেত্রে বিস্তৃত ব্যবহারের জন্য নিম্নলিখিত সরকারি নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। ITITS Startup Scheme 2019, Dhaka Central Policy 2021 and ITITS Policy 2022. Supplementary, sir. Sir,
ইন্দ্রনগরে। একই সাথে ভারত সরকারের SCPI তাদের সহযোগিতায় চুচুবাগানের কাছে এখানে মুভমেন্ট করতে পারলে টপ করে exhibition নিয়ে করা হয়েছে। সেখানেও এই সেন্টার করা হয়েছে, কিন্তু স্যার মাননীয় মন্ত্রী তথ্য দিলেন এটা এই পার্কটি গড়ে উঠেছে 2017 ইংরাজির প্রায় শেষ দিকে এবং অনেকগুলো সুবিধা দেওয়া হয়েছে এখানে। কিন্তু এই সময়তে যত সংখ্যক যে কর্মসংস্থানের কথা বললেন এবং যত সংখ্যক যে সংস্থা কাজ করেছে বললেন, সংখ্যাটা খুবই কম। তো এই দিক থেকে আমি জানতে চাইব যে আইটি ইন্ডাস্ট্রি এখন সারা পৃথিবীতে খুবই বারাইশি ইন্ডাস্ট্রি এবং এটাকে কেন্দ্র করে মানে মানুষের জীবনের অনেক বহুমুখী কাজ সম্পাদন করে করা যায়। এটাকে করার জন্য আরো ব্যাপক উদ্যোগ নেওয়া, শুধু পলিসি ঘোষণা করা না, সেই পলিসি যদি অ্যাট্রাকটিভ না, এটাকে রিভাইজ কারণ সংখ্যাটাই বলছে কিন্তু অ্যাট্রাকটিভ সেখানে হচ্ছে না। তো এটা করার জন্য ঠিক আছে, এটা বলেছে বিভিন্ন যারা এখানে বিভিন্ন কোম্পানিগুলো এসেছে। ত্রিপুরার যে আইটি উন্নয়নের সহায়ক বেশ কিছু সুবিধা রয়েছে। বিগত অবস্থান বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার ডেস্টিনেশন নির্বাচন খুবই সুবিধা রয়েছে। পুনা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি ইত্যাদি তাদের আইটি শহরগুলির তুলনায় ত্রিপুরার জলবায়ু স্বাস্থ্যকর ও দূষণমুক্ত পরিবেশ, বিমানদের উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইটিআইটিএস শিল্পের উন্নয়নের বিশাল সুযোগ প্রদান। এটা যে উৎপাদন করার সম্ভাবনা উৎকৃষ্ট বিদ্যুৎ উৎপত্তি বেশি দেশ বাংলাদেশের রপ্তানি করে। অধিকাংশ মায়ানমার এবং সার্ক দেশগুলির সাথে রাজ্যের নৈকট্য বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করে এবং রাজ্য অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করে। তিব্বতের চেন্নাই এবং মুম্বাই দ্বিতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সংযোগ রয়েছে, যার রাজ্যের পাশাপাশি উত্তর পূর্ব ভারতে অন্যান্য রাজ্যের সাথে উন্নত ইন্টারনেট সংযোগ স্থাপন করে আইটি শিল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থ উন্নয়নের জন্য একটি সম্ভাবনা রাজ্যের তথা জাতীয় স্তরে আইটি শিল্প এবং আইটি পার্ক স্থাপনের জন্য রাজ্যকে অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করছে। রাজ্য সরকার রাজ্যের সামগ্রিকভাবে আইটিএস ইকোসিস্টেম তৈরি করার কথা ভাবছে। এতে তথ্য প্রযুক্তি খাতে আরো বিনিয়োগে আকৃষ্ট হবে, যা রাজ্যের বিপুল সংখ্যক ছাত্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সামগ্রিক উন্নয়নের মূল চালক হিসেবে আইটির সম্ভাবনাকে স্বীকার করে ত্রিপুরা সরকার অত্যাধুনিক আইটি ভবন তৈরি করেছে এবং এই ভবনের 3 তলায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক এসটিসি স্থাপন করেছে। রাজ্য সরকার আইটি শিল্প গঠন করার লক্ষ্যে ত্রিপুরা আইটিএস পলিসি 2022, ত্রিপুরা আইটিএস স্টার্টআপ পলিসি 2022, নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক স্কিম এবং ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 2021 প্রবর্তন করেছে। উপরোক্ত আকর্ষণীয় প্যাকেজগুলি বিদেশি এবং জাতীয় কোম্পানিগুলিকে বিনিয়োগের জন্য আকৃষ্ট করবে, ফলস্বরূপ আইটি শিল্পে রাজ্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। সফটওয়্যার টেকনোলজি বিভাগে এসটিপিতে বলেছেন রাজ্যে আইটি শিল্পের পর্যায়ে রাজ্যে আইটি শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান সুযোগ তৈরি করার লক্ষ্যে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতা আকর্ষণে 2টি সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। একটি বিশ্ববাজার মার্কেট কমপ্লেক্স, অন্যটি আইটি ভবন এবং এই এসটিপি ইন্দ্রনগরে 220টি ইনকিউবেশন সিট এবং 8,202 বর্গ থাকার জায়গায় নিম্নলিখিত কোম্পানি তাদের অফিস করেছে। যেমন কোন কোম্পানি বেসিক ফান্ড সার্ভিস প্যাকেজ লিমিটেড, তারা 23 জন লোক নিয়ে কাজ করছে। ত্রিপুরা পুলিশ সেখানে 23 জন লোক নিয়ে কাজ করছে। প্রিন্সেস ট্রেডিং প্যাকেজ লিমিটেড 23 জন লোক নিয়ে কাজ করছে। স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার 40 জন লোক নিয়ে কাজ করছে। সিএন হেল্পলাইন 14 জন নিয়ে কাজ করছে। এলএক্সিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড 3 জন কাজ করছে। সিলভার লিন প্রাইভেট লিমিটেড 1 জন নিয়ে কাজ করছে। এখানে মোট টোটাল প্লাগ ইন শিক্ষক 127 জন এখানে।
এদের যদি বলি কোম্পানিগুলো কিভাবে দেখানো হয়েছে, সিএনপি কোম্পানিকে 1092 স্কোয়ার ফিট টাকা দেওয়া হয়েছে, টকেন অনলাইন সলিউশন প্রাইভেট লিমিটেডকে 1380 স্কোয়ার ফিট টাকা দেওয়া হয়েছে, এক্সপিআর টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে 1092 স্কোয়ার ফিট টাকা দিয়েছে। টোটাল এই লস থেকে অকুপাইড করেছে এটার মতো 3522, যেটা প্রদেশ প্রয়োজন। এছাড়াও সমাজসেবা বিভাগকে 19টি প্লাগ এন্ড প্লে আসন বরাদ্দ করা হয়েছে। আপাতত এই মানে এইভাবে সরকার কাজ করছে। তো মাননীয় মন্ত্রী যে তথ্য দিলেন, ঠিক আছে, উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো। আমি যেটা বলতে চাইছি স্যার, যে আইটি এবং আইটি এনেবল সার্ভিসেস, তার মাধ্যমে যে আমাদের দেশের বেশ কিছু শহরে ঠিক সেরকম আমাদের একটা হবে, আমি এখনই বলছি না, কিন্তু এরকম যে ফেসিলিটি ডেভেলপ করার পর যে সংখ্যার কথা বলা হতো, এটা অক্ষীণ। মাননীয় মন্ত্রী বলেছেন ত্রিপুরা পুলিশ, সিএম হেল্পলাইন, ওটা তো জাস্ট কিছু তারা প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের দেশে কতগুলি আইটি যায়, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, উদ্যোগ ওয়ার্ল্ড ওয়াইড তারা সার্ভিস প্রোভাইড করে থাকে। এবং আমাদের রাজ্যের বহু ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদ, বহু জায়গাতে তারা কাজ করে, নিশ্চয়ই সেখানে ফেসিলিটি বেশি তারা করবে। তো এটাকে আরো এক্সপান্ড করার জন্য সেখানে প্রয়োজনে যে সিএস, ইনফোসিস এদের সাথেও কোলাবোরেট করে আমাদের এখানে এরকম ইন্ডাস্ট্রি করার জন্য সরকার করবে কিনা, তাহলে অ্যাট্রাকশন বাড়বে এবং আমাদের ছেলেমেয়েরা যারা ইনফোসিসে, উইপ্রোতে এবং আরো অনেক আইটি ফার্মে যারা কাজ করে তারা আমাদের এখানে আসতে পারবেন, অনেক ছেলে মেয়েকে অনেক কাজ দেবে। আমি কথাটাই বলছি যে মাননীয় মন্ত্রী, প্রধান সরকার এই উদ্যোগ গ্রহণ করবে কিনা। মাননীয় সদস্য বলেছেন, এটা কিন্তু আমাদের সরকার অলরেডি এই আলোচনা চলছে, বিভিন্ন কোম্পানির সঙ্গে আমরা আলোচনা করা শুরু করেছি, যাতে এখানে আমাদের রাজ্যে এরকম কোনো আইটি হয়, এখানে আমাদের রাজ্যে অনেক আইটি সেক্টর যারা ছেলেরা বাইরে কাজ করে, এটা আমাদের নজরে আছে। আমরাও চাইছি যে যেহেতু রাজ্যের মধ্যে এই আইটিকে ডেভেলপমেন্ট করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের কাজ চলছে, যাতে আরো বেশি করে এই রাজ্যের যাতে যারা যারা আছে তারা এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা নেয়। এই ব্যবস্থার জন্য সরকার অলরেডি এই ব্যবস্থা আছে। আপনারা তো জেনে খুশি হবেন, সুধামন্ত্রী মহোদয়ের মতো যিনি আজকে রাজ্যসভায় মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, এগুলোর মধ্যে এটা ধরে জানুন যে আমাদের চেষ্টাটা ওই স্তরে আছে, যেতে আমরা রাজ্যের ছেলেদের ভবিষ্যৎকে নিয়ে রাজ্য এই সেক্টর কাজ করতে। ঠিক আছে, প্রধানমন্ত্রী এসেছেন, ভালো দিয়েছেন। আবারও আমি যেটা আরেকটা চাইছি, এখানে 2017-18 কয়েকটা সংস্থা এসছে ব্যক্তিগতভাবে, আর আমাদের সময়তে এই জোয়ারগুলো হয়েছে, তখন যারা এসছে এবং পরবর্তী শুরুতে যারা এসছে, এরকম কয়েকটা সংস্থা এরা আবার চলে গেছে। তো আমি তাদের কয়েকজনের সাথে কথা বলতে জানাব, চলে তারা স্যার একটা কমপ্লেন করছে যে সাবমেরিন ক্যারিয়ার, যার মাধ্যমে আমরা এই যে ব্যান্ডউইথ ইত্যাদি আনইন্টারেক্টেড ব্যান্ডউইথ, এটা একটা বড় উদ্যোগ যে আমাদের দেশে এই সাবমেরিন ক্যারিয়ারগুলিকে মুম্বাই, তারপর চেন্নাই এবং ত্রিপুরা থার্ড, এটা গোটা পূর্বাঞ্চলের জন্য এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা জায়গা। কিন্তু বলছে যে এই সাবমেরিন ক্যারিয়ার থেকে যেরকম ব্যান্ডউইথ হওয়া উচিত, এটা আমাদের প্রত্যেক অফিসগুলোও অনেক কমপ্লেন করে।
তো এই ক্ষেত্রে যে সরকারের তরফ থেকে কেন এটা হচ্ছে সংশ্লিষ্ট যারা মন্ত্রক তারা সরকারেরই এই আইটি ডিপার্টমেন্ট তাদের সাথে কথা বলতে হবে, এটা একদম স্পিকার স্যার, সদস্য যেটা বলেছেন এই মুহূর্তে এটা আমার কাছে সঠিক তথ্য নেই। যেহেতু এটা উত্থাপন করেছে সভাতে, এটা অবশ্যই খোঁজ নিয়ে জানবো এবং এটা তার কি কারণে হয়েছে বা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এটুকু যে সরকার এটাকে যতটা সম্ভব অন্যান্য বড় বড় স্টেটের সঙ্গে মিলিয়ে সেখানে আমরা আরো বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি এবং এইটুকু বলতে পারি যেমন বাকিটা আমরা অবশ্যই করবো। যেহেতু এটা আইটি ব্যাপার, I just want to ask one question. আমরা সবাই জানি ভারতবর্ষের ছাত্রছাত্রীরা ট্যালেন্টেড ইয়াং গাইজ বয়েজ এন্ড গার্লস ওরা বিদেশে গিয়ে চাকরি করে কিন্তু এই দেশের অর্থনীতির মধ্যে একটা বিশেষ যোগদান দিয়েছে এবং কোথায় কোথায় আইটি হাবগুলো হয়েছে। ফার্স্ট ইজ স্টার্টেড ইন চেন্নাই, কিন্তু সেখানে সরকারের পলিসি কোনো না কোনো ব্যর্থতার কারণে পিপল স্টার্টেড শিফটিং টু ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরটা একসময় সারা ভারতবর্ষের লোক সেখানে যেত কাজ করার জন্য। নাও দি হোল ওয়ার্ল্ড ইজ কামিং ইন ব্যাঙ্গালোর। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী একটা সিটি হায়দ্রাবাদে আইটির একটা বিপ্লব হয়েছে এবং হায়দ্রাবাদকে সাইবরাবাদ বলা হয়েছে, সাইবার সিটি। নাও দি পয়েন্ট ইজ মাননীয় মন্ত্রী মহোদয় যে উদ্যোগগুলোর কথা বলছেন, আই রিয়েলি ওয়েলকাম ইট। তবে একটা জিনিস জানার আছে, ওই সমস্ত এলাকায় ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে এই যে বিপ্লবটা হলো, ইউ উইল সি ছোট ছোট কোম্পানিগুলো সেখানকার ছেলেমেয়েরা যারা স্টার্ট আপ কোম্পানি করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তো আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়ে, ইভেন সাম অফ মাই ক্লাসমেটস যারা একসঙ্গে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি, দে হ্যাভ দেয়ার কোম্পানিজ ইন ইউএস, জাপান, অস্ট্রিয়া, বিভিন্ন দেশে এরা কোম্পানির মালিক হয়ে বসে আছে এই রাজ্যের থেকে। আমার মনে হয় আমাদের রাজ্যের যারা ছোট ছোট আইটি কোম্পানির যারা মালিক, তাদেরকে এই রাজ্যে ব্যবসা করার জন্য বা এই হাবের মধ্যে এসে অংশগ্রহণ করার জন্য বিশেষ সুবিধা সরকার দেবে কিনা এটা আমি জানি। বলেছেন আমাদের অর্থ শিক্ষা শুরু হয়েছে এই আইটি সেক্টরকে কিভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সেদেশে কাজে লাগাবো, সঙ্গে কর্মসংস্থান যেটা রাজ্য এই হাত তৈরি করার জন্য আমরা বলছি বিভিন্ন এটি এখানে থেমে নেই, আসেনি ঠিক, আসার জন্য সমস্ত ব্যবস্থা করছে। এর মধ্যে আমাদের ব্যাংক আইটি আপনার করেছে, এখানে মুম্বাইতে গিয়ে রোড শো যুক্ত হয়েছে, বড়রা এখানে যারা গিয়েছিল তাদের সঙ্গে আলোচনা চলছে। হায়দ্রাবাদ আপনার ওখানেও আমাদের আলোচনার মধ্যে চলছে, কোনো এভাবে কোনো সংস্থা আসে কিনা, সরকার কিভাবে তাকে সাহায্য করবে, এই সমস্ত কিছু চলছে। আপনি যেটা বলেছেন ঠিক, আমাদের অনেক ছেলে যারা আজকে বাইরে যাচ্ছে, আর আমাদের যখন এই ব্যবস্থাপনার জন্য আমরা করতে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা আমার রাজনীতি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে অবশ্যই এটা আমরা আরো বেশি কাজ করতে পারবো। লক্ষ্য এক, যে রাজ্যের কোথাও এই সেক্টরে যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করতে পারে, এটার জন্য সরকারের কোথাও পিছিয়ে নেই। বিভিন্নভাবে দায়িত্ব বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি যেখানে আলোচনার ক্ষেত্রে হচ্ছে, সেখানে তারা গিয়ে অগ্রেস হচ্ছে। আশা করি এটা খুব সহজ একটা ওনার মধ্যে এক যিনি ব্যক্তিত্ব সেক্টরের সভাপতি মহোদয়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলে গেছে, সেটাও একটা ধরুন একটা কোথাও আমরা ওই জায়গায় করতে পারছি, আশ্বস্ত করে যেটা আমরা পিছিয়ে নেব। মাননীয় সদস্য শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার প্রিভিলেজ অ্যাপ্লিকেশন নাম্বার 55।
Honorable Speaker, sir, মাননীয় সদস্য রামদাস প্রশ্ন এনেছেন। প্রশ্ন এক, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রে অন্তর্গত ঋষিপুরমে যে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছিল লেদারের সামগ্রী করার জন্য বর্তমানে সেটা কি অবস্থায় আছে? এক নম্বর প্রশ্নের উত্তর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনিতে গত 11 নভেম্বর 2013 সালে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছে, কিন্তু ট্রেনিং দিতে ইচ্ছুক প্রার্থীর অভাবে এই কেন্দ্রটি বর্তমানে বন্ধ আছে। কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য প্রয়াস জারি আছে। সাপ্লিমেন্টারি স্যার। স্টার্টে দিব স্যার সবাই জানে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম স্লাম এরিয়া হচ্ছে প্রতাপগড় ঋষি কলোনি। এই ঋষি কলোনির মধ্যে প্রায় 500 থেকে 550 পরিবার আছে এবং জনসংখ্যা প্রায় 2000 এর কাছাকাছি। শুধু একটা স্লাম এরিয়া, তাদের মধ্যে ম্যাক্সিমাম এই চামড়াজাত কাজের সঙ্গে জড়িত। আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অনিল সরকার এই শ্রেণী মানুষের স্বাবলম্বী করে তোলার জন্য সাপ্লিমেন্ট করেছে। তাদের তোলার জন্য স্যার এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল। এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল স্যার তাদের কিছু করার জন্য। এবং এই যখন এই লেদার টেকনোলজি স্থাপন হয়েছিল আমরা লক্ষ্য করতে পেরেছি অফিস থেকে লুকিয়ে তাদেরকে হাতে কলমে তাদেরকে মানে অর্থ উপার্জনের কথা সামনের দিকে এগিয়ে দিয়েছিল। এবং আমরা দেখেছি এখান থেকে যেসব দ্রব্যাদি উৎপাদন হতো সেটা বাজার করতে পারতো, কিন্তু আজকে স্যার আমরা লক্ষ্য করতে পেরেছি এই 2020 সালের মধ্যে আজকে শিক্ষা বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে মাননীয় মন্ত্রী পদক্ষেপ আছে কিনা? মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য সাপ্লিমেন্টারিতে যেটা বলেছেন, রাজ্য সরকার কমিশনের জাতীয় কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত প্রতাপগড় ঋষি কলোনিতে গত 2013-14 অর্থবর্ষে তপশিলি জাতীয় কল্যাণ দপ্তর দ্বারা যে লেদার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে তাতে মোট ব্যয় হয়েছে 4,57,351। অর্থাৎ ফ্যাক্টরি যেটা বলা হচ্ছে এটা খুব বেশি বড় না, ছোট একটা তো বর্তমানে বন্ধ আছে। বন্ধ থাকার মূল কারণ হচ্ছে সেখানে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট বা যারা ট্রেনিং নেবে সেই সমস্ত ট্রেনার্স আমরা তারপরে আমাদের দপ্তরের পক্ষ থেকে এই কেন্দ্রটিকে চালু করার জন্য জেনারেশন ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি এবং তারা এই সমস্ত কাজ করে। তো সেই সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি যে আপনারা সেখানে ট্রেনিং করবো, আমরা মানে ফ্রি কস্টে তাদেরকে সেই ট্রেনিং সেন্টার দিতে চাইছি। কিন্তু তারাও অনেকদিন ট্রাই করার পরে তারা বলছে যে তারা সেখানে ট্রেনিং দেওয়ার কোনো ক্যান্ডিডেট পায়। তারপরে আমরা আবার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের দপ্তরের স্কিল ডেভেলপমেন্টকে কাজে লাগিয়ে ট্রেনিং যাতে দেওয়া হয় তার জন্য আমরা তাদেরকে চিঠিও দিয়েছি দপ্তরের পক্ষ থেকে। আমরা 2023-এর জানুয়ারি মাসে তাদেরকে আমরা চিঠি দিয়েছি। তো চিঠি দেওয়ার পরবর্তী সময়েও দেখা গেছে যে তারা অ্যাকসেপ্ট করেছে যে আমরা ট্রেনিং করাবো। 3 মাস অতিক্রম করার পরে তারা আমাদেরকে অর্থাৎ গত মাসের 6 তারিখে আমাদেরকে 9 তারিখে জুন মাসের চিঠি একটা দিয়েছে যে তারা প্রেয়ার ফর এক্সটেনশন অফ এক্সিস্টিং ট্রেনিং সেন্টার ডিউরেশন তারা 3 মাস আমাদের কাছে অতিরিক্ত টাইম চাইছে। তো বিষয়টা এখন আমাদের দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রয়াস আছে। আমি আপনাকে অনুরোধ করবো, যেহেতু আপনি পার্টিকুলার এলাকার বিধায়ক, যদি আপনার নজরে থাকে যে এখানে আরো মানে লোক আছে বা যারা জন্ম কাজ করতে চায় বা ট্রেনিং নিতে চায়, আমরা ট্রেনিং দিতে প্রস্তুত, তাদেরকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। আমি পার্টিকুলারলি আপনাকে রিকোয়েস্ট করবো, যদি আপনার কাছে সেরকম ক্যান্ডিডেট থাকে, লোক থাকে যারা কাজ করতে চায়, সেটাকে কেন্দ্র করে ব্যবসা করতে চায়, সদস্যী হতে চায়, আবার যত সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং আমি নিজেও চেষ্টা করবো যাতে তাদেরকে সহযোগিতা করা যায় এবং তাদের কাজের সুযোগ করে দেওয়া যায়। এবং থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনা মহোদয়। Madam Speaker, start question 1-3.
Mario Kumolo. I think I start question number 1. কৈলাসহরের প্রাচীনতম বিমানবন্দরটি পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের মঞ্জুরি দিয়েছিল। উত্তর, কৈলাসহরের প্রাচীন বিমানবন্দরটিকে পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছিল। দিয়ে থাকলে জমি অধিগ্রহণের জন্য পুনর্পরিকল্পনা দপ্তরে আছে। ভারত সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য কিছু কিছু মেরামতির কাজ বিগত দিনে করেছেন এবং পুরানো রানওয়েটিকে সম্প্রসারণের জন্য আলাদা কিছু জমি অধিগ্রহণের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে। সাপ্লিমেন্টারিশন মাননীয় মন্ত্রী মহোদয়, কবে নাগাদ অধিগ্রহণের কাজ হবে? মাননীয় মন্ত্রী মহোদয়, এটা 1989 সাল পর্যন্ত অপারেশনে ছিল। তারপর একটা বিশেষ কারণে অজ্ঞাত কারণে বন্ধ হয়েছে। তো পরবর্তী সময়ে আমাদের সরকার করতে হওয়ার পর এবং বিগত সরকারের আগে থেকেও এটাকে যাতে পুনরায় চালু করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের চেষ্টা করা হয়েছে এবং বিশেষ করে 18 সালে আমাদের সরকার গঠন করার পর তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের তরফ থেকে এই প্রয়াস আমরা গ্রহণ করেছি। তো প্রস্তাব দুটো রয়েছে। একটা হচ্ছে এক্সিস্টিং যে এয়ারপোর্টটা সেটাকে রিনোভেশন করে নতুন করে জমি অধিগ্রহণ করে আবার পুনরায় চালু করা। আর আরেকটা প্রস্তাব হচ্ছে হীরাছড়া যে একটা জায়গা রয়েছে সেই হীরাছড়া এলাকাতে ইপিএস সেখানে একটা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা। তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি তৈরি করতে হয় ভারত সরকার মন্ত্রক থেকে একটা ডিপিআর বানানো হয় এবং সেই ডিপিআর তৈরি করে আমাদের রাজ্য সরকারের কাছে পাঠানো হয় ট্রান্সপোর্ট দপ্তরের কাছে অ্যাপ্রুভালের জন্য এবং আমরা সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছি। টোটাল কস্ট হচ্ছে 2040 কোটি টাকা। আর নতুন যে আমাদের এক্সিস্টিং যে বিমানবন্দরটা পুরনোটা তার সাউদার্ন পার্ট নদী রয়েছে মনু নদী আর নর্দার্ন পার্টে হ্যাবিটেশন রয়েছে এবং এখানে ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে। তো যদি আমাদের এক্সিস্টিংটাতে এয়ারপোর্ট তৈরি করতে হয় তবে নর্দার্ন পার্ট বা সাউদার্ন পার্টে আমাদের জমি একুয়ার করতে হবে, অধিগ্রহণ করতে হবে। তো নদীর দিকে না গিয়ে নর্দার্ন পার্টে যেখানে হ্যাবিটেশন এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে প্রায় 75 একর জমি সেখানে অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং 350 কোটি টাকা যা এস্টিমেটেড দেয়। ডিএম কোটিকে বলা হয়েছে দপ্তরের তরফ থেকে যাতে প্রস্তাব কনসেপ্টগুলো ডিপিআর আকারে তৈরি করা হয়। এখন আমরা আশা করছি যে আইদার এক্সিস্টিং এয়ারপোর্ট যেটা আমাদের চালু ছিল আগে বা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট দুটোর মধ্যে একটা আমরা চালু করতে পারবো আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। মাননীয় স্পিকার, আরেকটা সাপ্লিমেন্টারি যে পুরাতন এয়ারপোর্টে যে 75 একর জমির প্রয়োজন একসময় বামপন্থের চিকিৎসা দিয়েছিলেন এবং আমিও যখন সহযোগিতা করেছি এবং মানুষ সব রেডি আছে বাড়িঘর সাথে আছে এয়ারপোর্টে চালু করার জন্য। এবং 2 নম্বর হলো যে চা বাগানে দেখা হয়েছে একটা বিতর্কিত বিষয়। চা বাগানে করলে পরে চা বাগানের শ্রমিকরা যাবে। নাম্বার 2, একদম বাংলাদেশের বর্ডার লাগোয়া যাবে। এবং আমার কাছে যা খবর আছে যে এয়ারপোর্ট অথরিটি পুরাতনের মধ্যে তারা মতামত দিয়েছে। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে যে পুরানা এয়ারপোর্টে করা হোক এবং বামপন্থ সরকারের সময় কেন হয়নি। কথা ছিল যে ল্যান্ড ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার, এয়ারপোর্ট করে দিবে কেন্দ্র সরকার। তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পয়সা খরচ করতে আসবে। এরকম তথ্য আপনার কাছে আছে। স্যার, এই যে কৈলাসহরের থেকে আবার ওপেন করার জন্য ঘোষণা করার জন্য আছে এয়ারপোর্ট করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে শুধু এয়ারপোর্ট তৈরি করতে হবে না, যে এরকম ছোট এয়ারপোর্ট হতে হলে ছোট এয়ারক্রাফট চলবে। ভারত সরকার একটা স্কিম চালু করেছে, উড়ান স্কিম। আমি যদি তুলনা করে থাকি বিগত সরকারের সময়ে কতগুলো দেখেছি এরকম উড়ান স্কিমে এই কৈলাসহরে কোনো একটা পার্টি ইন্টারেস্টেড হয়েছে।
যদি সেরকম হয় তখনই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা ইনভেস্ট করবে না করবে না। তো এরকম হয়েছে আরেকটা হলো মাননীয় মন্ত্রী রাজনৈতিক জিনিসটার উত্তর দিতে পারবেন আশা করি। কদিন আগে এই দেখেছি মাননীয় মন্ত্রী বলেছেন জুন মাসে ইয়েতে সিডারের সাথে আমাদের হবে। আমরা খুশি ছিলাম যে না সিডার আসলে জুন তো চলে পরে আসে কিন্তু একসাথে বলবো সাপ্লিমেন্টারি পুনর্গঠন শেষ করে আসলে যার দিনে একটা প্রশ্ন পাই সেটা তো বলছিলাম এলোরিয়া একটা আপনি প্রশ্ন যদি আপনি পাবেন পাইনি তো একটা প্রশ্নও পাইনি এলোরিয়া নাম্বার কৈলাসহরের প্রশ্নটা এসেছে স্যার। আমি অনুরোধ করবো আমাদের মহোদয়কে অনেক পুরাতন ওই জায়গাটাতে একটা এয়ারপোর্ট খোলা যায় কিনে তার জন্য একটা প্রস্তাব আমি মহোদয়ের কাছে সেটা আমাদের রাখছি। অনারেবল স্পিকার স্যার, আমাদের সম্মানিত সদস্য দিলীপ বাবু এবং সম্মানিত জিতেন্দ্র চৌধুরী যেটা বলেছেন আমি আগে জবাব দিচ্ছি। দুটো বিষয় উড়ান স্কিমের কথা উনি বলেছেন। রিজিনাল কানেক্টিভিটি স্কিম RCS স্কিম, এই স্কিমে আপনার টেন্ডার হয়েছিল এবং সেই টেন্ডারে অ্যালায়েন্সে এবং স্পিরিটে নামে দুটো প্রাইভেট সংস্থা সেখানে ইন্টারেস্ট দেখিয়েছে কৈলাসহর থেকে কলকাতা, আবার কৈলাসহর থেকে আগরতলা, আবার কৈলাসহর, এই দুটো রুটে বিমান চালনা করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে কৈলাসহর এয়ারপোর্টের বর্তমান অবস্থা এমন নয় যে সেখানে বড় এয়ারপোর্ট বা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে। তাই 70 সিটার এবং 19 সিটার সেখানে এলএসএ এবং স্পিরিট এয়ার তারা টেন্ডারে পার্টিসিপেট করেছে এবং মোটামুটি তারা আগ্রহ প্রকাশ করেছে। নাম্বার 2, আপনার যেটা প্রশ্ন যে আমাদের আগরতলা এবং চিটাগাং সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটে সেই ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিষেবা সেটা ম্যাচিউর স্টেজে রয়েছে এবং গ্যাপ ফান্ড হিসেবে আমরা 15 কোটি টাকা সেখানে প্রদান করেছি আমাদের স্পাইসজেটকে সেই 15 কোটি টাকা প্রদান করবো। এর মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেয়েছি। টোটাল বাকি টাকাটা আমরা আরো দেবো। টেন্ডারে তারা পেয়েছে, তারা আগ্রহ প্রকাশ করেছে। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে গেলে বা পরিষেবা চালু হতে গেলে এই বিষয়ে বিভিন্ন সমস্যা থাকে, সেই জিনিসটা চলছে, আমরা কথা চলছে। এনি পয়েন্ট অফ টাইম চিটাগাং এবং আগরতলার মধ্যে সেই পরিষেবা আমরা চালু করতে পারবো। মাননীয় সদস্য দিলীপ বাবু যেটা বলেছেন সেটা আমরাও আন্তরিক যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চিত আলোচনা করতে চাইবেন কিছু। উনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, চিঠি লিখেছেন, মিটিং করেছেন দিল্লিতে গিয়ে এবং সিভিল এভিয়েশন মিনিস্টার আগ্রহ প্রকাশ করেছেন এবং তারপরে আমাদের যে RCS স্কিম উড়ান যে প্রকল্পটা আমি বললাম সেটাকে ত্বরান্বিত করা। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সেটা হবে। আর দীপঙ্কর বাবু যেটা বললেন উড়ান যাবে, দীপঙ্কর বাবু যেটা বললেন সে বিষয়ে আমাদের এখনো প্রস্তাব আসেনি। আপনি একটা প্রস্তাব আমাকে দিন, কারণ তার আগেও একটা প্রস্তাব ছিল আপনার রেল দপ্তরকে কেন্দ্র করে। আমি আপনার সঙ্গে চিঠিকে এনক্লোজ করে দিল্লিতে রেল দপ্তরকে পাঠিয়েছি। তা আপনি একটা প্রস্তাব দিন স্থানীয় বিধায়ক হিসেবে, নিশ্চয়ই আমরা রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের সেটা প্রেরণ করব। ধন্যবাদ। মোট কথা ধলাই, বনকুটি, উত্তর ত্রিপুরা বিস্তীর্ণ এলাকা কাছাড় সংলগ্ন পাতারকান্দি এলাকা সহ যদি কৈলাসহর এয়ারপোর্ট চালু হয় দ্রুত চেষ্টা করুন, নাগরিকদের সুবিধা হবে এবং কাছাড় সহ মাননীয় সদস্য শ্রী মনস্কান্তি দেব মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডভোকেট স্টার্ট কোশ্চেন নাম্বার 37। কমলপুর মহকুমার অন্তর্গত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের নিকট কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? উত্তর, হ্যাঁ। কমলপুর মহকুমার অন্তর্গত পরিত্যক্ত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নিকট ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। দেখলাম কমলপুর বিমানবন্দর কৈলাসহর কমলপুর একটা সময় ভগবান ছিল তো পরবর্তী সময়
বন্ধ হয়ে যায় বিশেষ করে কুয়াশার যে সমস্যাটা সমস্যা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া খবর থেকে দুবার সংস্কার করেছে ওয়ার্ডও দেওয়া হয়েছে খাওয়া হয়েছে তো মাননীয় মন্ত্রী আমার আবেদন থাকবে যে খবর মন্ত্রীও যাতে গুরুত্ব বিবেচনা করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য অনুষ্ঠানটিকে আমি আশ্বস্ত করতে চাই যে সিমিলার ওয়েতে কৈলাসহর বিমানবন্দরের যেমন আমাদের একটা প্রয়াস জারি রয়েছে, কমলপুর বিমানবন্দরের জন্য প্রয়াস জারি রয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী দুজনেই সেই প্রয়াস নিয়েছে এবং ইনিশিয়ালি আলোচনা চলছিল যে এটাকে হেলিপোর্ট করা হবে না হেলিপ্যাড তৈরি করা হবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেছে যে 51:49 রেশিওতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাজ করবে। আরেকবার আলোচনা এসেছে যে পিপিপি মডেলে কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে। তারপর কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধি রাজ্য সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ডাইরেক্টর মিলে সেখানে ভিজিটও আমাদের করানো হয়েছে। এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আমরা আশা করব যে আগামী দিনে পজিটিভ একটা কিছু কমলপুর বিমানবন্দর থেকে আমরা করতে পারব। সাপ্লিমেন্টারি স্যার কৈলাসহর কয় আমরা কিন্তু রেল পরিষেবা দেবো বলছি বিমান পরিষেবা চালু হবে আমরা একটা দুঃখ করব আমরা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই বিষয়গুলো ঠিক হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চেষ্টা করে করছি এবং আমার যে মাতাবাড়ি আমার একটা অনুরোধ থাকবে যে উদয়পুর যে স্টেশনটা এটা গ্রামে কামাখ্যা স্কুলের কামাখ্যা এটা ভালো সেগুলো সেপারেট করতে হবে পরবর্তী বছরে যুবমের চেষ্টা মনস্কান্তিদের মহল্লা ও শিশুদের জন্য নাম কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজপুর বিধানসভার অন্তর্গত বৈধানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। উত্তর হ্যাঁ, কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজপুর বিধানসভার অন্তর্গত বৈধানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। শর্ত 2 নাগাদ আলোচনাগুলো আশা করা যায়। উত্তর 2023 ইংরেজি সনের ডিসেম্বরের মধ্যেই যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। বিএসএনএল ধলাই ত্রিপুরা কমলপুর মহকুমা বিধানসভা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বাগাইছড়ি এলাকার মোবাইল সিগন্যাল কভারেজ সমীক্ষা রয়েছে। বিএসএনএল বিওপি 4G কভারেজ প্রকল্পে 119 PNDS এর অধীনে বাগাইছড়ি বিওপি এবং 105 PNDS এর অধীনে বিলাসচরণ বিওপি সমীক্ষা করেছে। উপরোক্ত সমীক্ষার পর বিএসএনএল প্রস্তাব করেছে যে বাগাইছড়ি বিওপি এবং বিলাসচরণ বিওপিতে 4G টাওয়ার স্থাপন করলে বাগাইছড়ি এলাকার যে অঞ্চলগুলিতে এখন মোবাইল নেটওয়ার্ক নেই সে অঞ্চলগুলি মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। বিউটি কভারেজের জন্য একটি পৃথক প্রকল্প নেওয়া হবে যা 2023 সালের ডিসেম্বরে 4G স্যাচুরেশন প্রকল্পের রোল করে শুরু হলো আশা করা হচ্ছে। বর্তমানে বিএসএনএল পরিকল্পনা করেছে যে 4G কভারেজ প্রকল্পে বিলাসচর অঞ্চলের কভার করার জন্য একটি টাওয়ার দক্ষিণ বিলাসচর বিএপিতে স্থাপন। সাপ্লিমেন্টারি স্যার আগে প্রশ্ন
তৈরি করেছি। জিও, এয়ারটেল, বিএসএনএল প্রত্যেকটা দপ্তরে আমরা দিয়েছি। তবে মিনিস্টারের সাথে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু টাওয়ারগুলোর সাথে আমরা আসতে ব্যস্ত হয়েছি। প্রতিনিয়ত এখন তো জানেন সবাই স্মার্টফোন ইউজ করে, জোগাড় করে, তারা সেই নেটওয়ার্ক থেকে ঘাটার ফলে প্রতিনিয়ত এসে আমাদেরকে সেটা টাওয়ারটি বসানোর জন্য প্রচন্ড প্রসাদ সৃষ্টি করছে এই এলাকার জন্য। তাই অবস্থান গুরুত্ব বিবেচনা করে সত্য বাড়াই সুবিধে মোবাইল দেওয়া বসানো উত্তর সরকার গ্রহণ বাংলাদেশ বর্ডারের একটা পাশে ওই এরিয়ার প্রত্যেকটা ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মোবাইল নেটওয়ার্ক না থাকার ফলে তারা যে অনলাইনের সুবিধা টেলিভিশন থেকে সেটা বেনিফিট দিতে পারছে না। মাননীয় মন্ত্রী যেহেতু কমিটমেন্ট করেছেন 31 ডিসেম্বরের মধ্যে সেটা কমপ্লিট হবে, তো এই আশা করবো এই টাইম ঠিক আছে কমপ্লিট হবে। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী স্যার, আমি আগেও উল্লেখ করেছিলাম তীর্থমুখ এবং মন্দিরা, তীর্থমুখ একটা তীর্থস্থান সবার জন্য পবিত্র স্থান, সেই জায়গাতে তীর্থমুখ এলাকাতে এখনো মোবাইলের নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ার বসানো হয়নি। আমার অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে, তীর্থমুখ যেটা এখনো মোবাইল টাওয়ার হয়নি, মোবাইল নেটওয়ার্কের আলোতে আনা হয়নি, সেটাকে যেটা মিষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অ্যাকচুয়ালি সারা রাজ্যে নেটওয়ার্ক কানেক্টেড অফিস, ডিএম অফিস, এসডিএম অফিস, বিডিও অফিস টোটাল আমরা কানেক্টেড হয়েছি। এছাড়াও রাজ্যের সমস্ত জিপি এবং কৃষিগুলো কানেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য এবং ভারত সরকারের মাধ্যমে বিএসএনএল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা বলছেন যে বিভিন্ন জায়গাতে বলেছেন নর্থ ত্রিপুরা শিলাশ্রী বেশি বলছে, কিন্তু সমস্ত অলরেডি সার্ভে হয়ে গেছে, কাজ শুরু হবে, তবে সেখানে বিএসএনএল সেই কাজ করতে একটু বিলম্ব হচ্ছে। আমাদের বিশ্বাস এখানে হলে তারা রাজ্যের সমস্ত জিপি এবং কৃষি এরিয়াতে একসাথে কানেক্টেড করার জন্য পরিকল্পনা একজন সরকার হচ্ছে। আমাদের সদস্য শ্রী অনিমেষ দেববর্মা। Admitted start question 46. Question number 46 is by Honorable Opposition Leaders. Question number 1, বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল 2014 নিয়মাবলী প্রচলিত আছে। 2 নম্বর হচ্ছে যদি থাকে তবে নিয়মাবলী রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল, যেটাকে শর্ট ফর্মে TMMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক হন এমন ব্যক্তিকে কোনো রিজার্ভ বাদ দিতে হবে। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য সরকার কর্তৃক সরকারের ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণীবিহীন উন্মুক্ত বন বা রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্যান্য বনভূমি হিসাবে নথিভুক্ত কোনো জমির ক্ষেত্রে খনির
পারমিট দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে বালি খনির পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি, যদি লিজ দেওয়া হয়, পর্যায় ও মানচিত্র, স্থানীয় গ্রাম সভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্বারসেন্স সার্টিফিকেট সহ ত্রিপুরা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করতে হয়। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড় দিতে হবে। লাস্ট হচ্ছে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি বা স্টেট লেভেল এক্সপার্ট ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা বন কর্মকর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট কোঅপারেট ইয়ে হচ্ছে নিয়ম। Supplementary, sir. Thank you, Honorable Chief Minister. মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর শুনে মনে হচ্ছে TNMCR এটা একদম শক্তপোক্ত বিধি। Why I brought this question? যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারে। If I have small area, আমার জায়গায় যদি বালু থাকে, I can sell it. এই TNMCR হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবেন শুধু এক শ্রেণীর মানুষ যারা লাইসেন্স নেবে। এর মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। এর মিনিমাম 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সটা দিতে হয় খরচ করে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা, বালু বিক্রেতা, তারা আগে কি নিয়ম ছিল, পার কিউবিক মিটার 72 রুপিস দিয়ে একটা জেনারেল পারমিট নিলে ইউ ক্যান সেল স্যান্ড। 2 ট্রাক যদি বিক্রি করতে পারত তো সাধারণ মানুষের আয় হতো 1600 if you just calculate the market rate। তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা গোয়াল মহকুমার মধ্যে গোয়াল পূর্ব পাড়ে I know for sure only 2 persons are allowed to sell sand, AIF। তাতে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পারমিট নিয়ে বিক্রি করত, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় হতো, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারি যে কাজগুলো হচ্ছে, বালু না থাকলে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে কি করে, ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে, নাও বালু নেই বলে এই কাজগুলো ধীর গতিতে চলছে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি দেখেছি, এটা হচ্ছে কোয়ালিটি অফ দি ওয়ার্ক ইজ অলসো গেটিং হ্যাম্পার্ড। কারণ সাপ্লাই দিকে কাদা যুক্ত বালিও এরা সাপ্লাই দিচ্ছে। নাও my question, also my appeal to the Honorable Chief Minister, যে এই আইনটাকে আরো সহজ করার জন্য, পূর্বতন প্রথায় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সেপশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা। এবং এই ঘটনাটা আমাদের ত্রিপুরার জন্য একটা যুক্তিযুক্ত আমি মনে করি না, কারণ এক স্যান্ড মাফিয়ার কাছে একজন IFS অফিসার ইউপিতে তাকে হত্যা করা হওয়ার পরেই রিপোর্টটা এসেছে। যেহেতু আমাদের এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে IFS অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে,
সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সামশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় নিমেশ দেববর্মা মহোদয় যে বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে সেটা দিল্লি থেকে আমাদের প্র্যাকটিস পলিসির অন্তর্গত এভাবে আলাদাভাবে দেখবেন কি, নিশ্চয়ই যদি আইন পারমিট করে দেয়। কিন্তু একটা কথা আপনি বলা হয়েছে এই বালি নিয়ে কিন্তু এখানেও অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানে কিন্তু আছে ওই রকম উত্তরপ্রদেশের মতো মাফিয়া হতো না, দুর্গা পাতলা আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই। এবং এই ধরনের মাফিয়াদের প্রতি আমাদের নজর আছে, এক তো রাখতে হবে, আবার অন্যায়ভাবে বালি উত্তোলন সেটাও কোনো অবস্থায় বরদাস্ত করা হবে। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমাদের বাজেটে বলছিলাম না, আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেবো যাতে ঘাটতি মেটানো হয়। আইন আইনের জায়গায় থাকবে, আইন না থাকলে অসুবিধা, কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, আইন মেনে চলতে হবে, সেগুলো আমাদের নজর। আপনি অনেক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বললাম যে এক্সামশনের জন্য লেট সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড, এক্সামশনের জন্য ওইখানে পাঠানো। দ্যাটস ইট। মুখ্যমন্ত্রী খুব সঠিকভাবে কথা বলেছেন ভালো মাফিয়ার প্রশ্ন। আমি সেই দিকটাতে আলোচনা করছি না। আমার প্রশ্ন হচ্ছে বালির জন্য কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। রেট এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে বিভিন্নভাবে রেটটা নিয়ন্ত্রণের জন্য বা সরকারিভাবে তার ঘোষণার জন্য এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আমি বিষয়টা জানি। বর্তমানে রেট আমি যে বিষয়টা আমি বলতে পারবো, আমরা নিশ্চয়ই রেগুলেশন করা প্রয়োজন এবং এই বিষয়টা নিশ্চয়ই আমরা দেখবো। গভর্নমেন্টের যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলবো। মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এডুকেট স্টার্ট কোশ্চেন নাম্বার 5। প্রশ্ন: মোহনভোগ আরডি ব্লক এলাকার দক্ষিণ দৈবান্ধ জেলের চণ্ডীচড়া জলাশয়কে ভিত্তি করে যে পর্যটন কেন্দ্র আছে, এটার উন্নয়নের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে? উত্তর: মোহনভোগ আরডি ব্লক এলাকার অন্তর্গত দৈবান্ধাল ভিলেজ অবস্থিত চণ্ডীচড়া জলাশয়কে ভিত্তি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আপাতত পর্যটন দপ্তরের কোনো পরিকল্পনা নেই। যদি থাকে তাহলে কি ধরনের পরিকল্পনা আছে এবং তা কবে নাগাদ বাস্তবায়িত হবে? উত্তর: প্রথম প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে যে জায়গাটা এটা চারটায় সাধারণ করে আছে এবং এটা থেকে 17 কিলোমিটার হলো কৃষ্ণা, 20 কিলোমিটার হলো নীলমণি, তার মাঝামাঝি জায়গা আছে। বাদটা সব তৈরি হয়ে গেছিল, এখানে পর্যটকরা যায় চালু না হলেও যায়, সেটা আগেই তৈরি হয়েছিল, তখন থেকেই যায়, ডেভেলপমেন্ট করে। এটা করলে পরে কৃষ্ণা থেকে আপনার নীলমোহন পর্যন্ত এই যে লাইন, এই লাইনের ঠিক মাঝখানে করে এটা করলে পরে দুইটা তাহলে ওখানে কৃষ্ণাতে কাছাকাছি যেতে পারে, আর এদিকে আমাদের ভিলেজ এলাকাটা এটা অনেক বেশি ডেভেলপ হতে পারে। কাজেই আপনার পরিকল্পনা না থাকলেও এটা মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী শীতের মধ্যে এই ধরনের পরিকল্পনা নিয়ে যাবে, কারণ এই সেক্টরটাতে তো সবচেয়ে বেশি গুরুত্ব সরকার বলছেন যে সবচেয়ে বেশি গুরুত্ব আছে, কাজে এই জায়গাটা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তীকে আশ্বস্ত করতে চাই যে আপনি সঠিকভাবে বলেছেন যে ট্যুরিজম সেক্টরকে অগ্রাধিকার দেওয়া, এমফেসিস দেওয়া, এটা আমাদের সরকারের প্রায়োরিটি এবং তার জন্য কেন্দ্রীয় সরকার সচেতন স্কিম যেমন আমাদের চালু করে অর্থ দিচ্ছে, রাজ্য সরকার এবার বাজেটে দেখবেন ট্যুরিজমের জন্য অর্থ সেখানে আমাদের অ্যালোকেশন রেখেছে। আজ সকালে আমার ডাইরেক্টর ট্যুরিজমের সঙ্গে কথা হচ্ছিল এবং
আপনি যে প্রস্তাবটা এনেছেন আপনার জন্য সরাসরি সময়টিকে কেন্দ্র করে ডাইরেক্টর প্রিন্সিপাল আমাকে এই কথা বলেছেন, এটা মনোরম একটা জায়গা, যদি ভবিষ্যতে কিছু করা যায় তবে সেটা পর্যটকদের সুবিধা হবে এবং সেখানকার পর্যটন ব্যবস্থাকে আমরা তুলে ধরতে পারি। তো আমি অ্যাসেম্বলি সেশনের পরে খুব শীঘ্রই আধিকারিকদেরকে পাঠাবো টু টেক দ্য স্টপ এবং পরবর্তী সময় এসে আমরা স্টেট প্ল্যান এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেবো কীভাবে সেটার উন্নয়ন করা যায় সে বিষয়ে আমরা নিশ্চিত। ধন্যবাদ। পরবর্তী পর্যটনের বিষয়ে আমার সিনিয়র কনস্টিটুয়েন্সিতে একটিও পর্যটন ক্ষেত্র নেই, যেটা পরিষ্কার। সুতরাং এখানে পর্যটন গড়ে ওঠার জন্য একটি খুবই একটা সুন্দর জায়গা, সেখানে জলের কোনো অভাব নেই। সুবল সিং দুই সিংটা বলে একটা জায়গা আছে, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টটা কিছুটা পর্যটনের মতো করে দিয়েছি, ওইখানে মানুষ পিকনিক করতে। সেটাকে যদি আমরা পর্যটন রূপে করে তুলতে পারি তাহলে আমার কুয়ায় এবং এই সদর এই মাঝখানে একটা করে খুবই সুন্দর। ওটাকে নিয়ে পর্যটন মন্ত্রী এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য সদস্য দেববর্মা মহাশয় বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন আমাদের এবারকার বাজেট চা বাগানে 15 কোটি টাকা সেখানে কি মিউজিয়াম করার জন্য একটা প্রস্তাব রাখা হয়েছে। তার বাইরে দপ্তরের আধিকারিকের সঙ্গে আমার কথা হচ্ছে ভুবনপুর সেমিনার যে বিস্তীর্ণ এলাকা তাতে যে টিএসপেগুলো রয়েছে সেখানে লকহাট তৈরি করার মাধ্যমে আগামী দিনে পর্যটন ব্যবস্থাকে কীভাবে ফেলে সাজানো যায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা আলোচনা করছি। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে কোনো একটা স্কিমে, আমাদের বিভিন্ন স্কিম রয়েছে, যে কোনো একটা স্কিমে আপনার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে চা বাগানগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী মোহনপুর যে চা বাগানগুলো রয়েছে সেখানে আমরা আগামী দিনে সেখানে ফেলে যাই। মাননীয় সদস্য স্যার, আমার একটা আমার কথা শুনুন, একটা প্রশ্ন করতে আছে আর এক মিনিট সব আছে। আমি কালকে বলো সাংসদ স্যার বলো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কোশ্চেন নাম্বার 62। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 62 ভেরিফাই মাননীয় বিধায়ক শ্রী শামসুল হক। নম্বর 1 সুনামুরা নগর পঞ্চায়েত এলাকা রিজার্ভ পুকুরের নিকট হইতে বাংলাদেশ সীমান্ত ভায়া 11, 10, 12 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত প্রায় 13 কিলোমিটার কাঁচা ট্রেনটিকে পাকা করার মূল পরিকল্পনা দপ্তর আছে। উত্তর হচ্ছে সুনামুরা নগর পঞ্চায়েত এলাকা রিজার্ভ পুকুরের নিকট হইতে বাংলাদেশ সীমান্ত ভায়া 11, 10, 12 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত প্রায় 1.5 কিলোমিটার যে কাঁচা ট্রেনটি পাকা করার প্রস্তাব নিয়ে দিয়েছেন সেটা এবিটি প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন উনি করেছেন যদি পরিকল্পনা থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায়। এখন এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে সময় বলা যাচ্ছে না। স্যার সাপ্লিমেন্টারি স্যার, সুনামুরা নগর পঞ্চায়েতে বৃষ্টির জল শহর থেকে বের করার জন্য একটাই মাত্র রাস্তা, যেটা হচ্ছে কিনারাটা। বৃষ্টি হলেই 4টা ওয়ার্ড, সম্ভবত আমার ভুল হতে পারে, সাংসদ সাহেব সাপ্লিমেন্টারি করে সাপ্লিমেন্টারি স্যার। এগুলো প্রশ্ন আছে সবাই অধিকার দেখেছে। আমি বলছি স্যার এটা গুরুত্বটা সেখানে স্যার যদি দ্রুততার সঙ্গে যদি না হয় তাইলে সোনামুড়ার 4টা ওয়ার্ড সেখানে জলমগ্ন হবে এবং এটা দ্রুত সেখানে করার জন্য স্যার এখানে এই যেটা যে দিকে গেছে এটা পাশে হলো ফেন্সিং, ফেন্সিং এর উপরে এদিকে বাড়ি করার ফলে আগে জলটা চলে যেত, এখন বাড়ি করার ফলে ফেন্সিং এর উপরে লোকটা চলে এসেছে, সবাই বাড়ি করেছে জমি, ফলে জলটা আটকে যায়। কাজে আপাতত অন্তত ফিল্ডটা কেটে দিলে মানুষের জল মানে বিধায়ক যে সাপ্লিমেন্টারি প্রশ্নগুলো করেছেন সমগ্র যেটা বলবেন সেটা আপাতত যে বিষয়টা সেটা আমি দেখব
প্রজেক্টের যে বললাম আমি যে 10-11-12 ওয়ার্ডে প্রায় 1.5 কিলোমিটার কাঁচা ইট পাকা করার প্রস্তাব প্রথম পর্যায়ে যে একটু ওয়েট করতে হবে। তৃতীয় পর্যায়ে কিন্তু আপনার যে প্রস্তাব সেটাও কিন্তু আছে, অলরেডি প্রস্তাবে আছে, সেটা হবে তৃতীয় পর্যায়ে। আর প্রাইভেটটাই যেটা উনি বললেন নিশ্চয়ই আমি চাইব যাতে এই সময়টা যাতে প্রধানের ঠিকঠাক করে চলাতে পারে। এক মিনিট স্যার, ওই একটা 119 যে প্রশ্নটা, এটা জনজাতি মহিলা সম্পর্ক বিষয়, তো এটা সবাই বোধহয় রাজি হবেন। সেটা একটা বিষয় দিলে ভালো হবে। তো এটা কারণ এই বাজেট সেশনে না পেলে এটা মনে হয় যে ডিপার্টমেন্টের বসেন আমি চিঠি লিখে দিচ্ছি, সামনে সামনে মন্ত্রী মন্ত্রীকে গিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে এখানে যদি কোনো ব্যাপার দাবি করেন ওখানে যদি ভাবতে সবার আপনি সবাই আপনাকে দাবি করবেন, তারপর যদি কষ্ট করে পরে দাবি করবেন না তো জনজাতি মহিলা সম্পর্কে দাবি করবেন না তো কোশ্চেন দাবি করবেন না তো এটা কিন্তু জনজাতি মহিলার বিষয়, যে কোনো বিষয় তাহলে রিগাই জনজাতি মহিলাদের সুদার বিষয়। ব্যাপার এটা হচ্ছে শৃঙ্খলার সব প্রশ্ন। ইভেন আই হ্যাভ টু মোর কোয়েশ্চেন, I have two more questions. We have to respect জনজাতি ইস্যু এবং মহিলাদের বিষয়ে বলো না, দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, এখন বক্তব্য পর্ব শেষ হলো। যে সমস্ত তারকাশি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। Sir, can I take 1 minute? একদম 1 মিনিটে শেষ করি। দেখুন আজকে আমি আপনার প্রশ্ন শেষ করি। যে সমস্ত তারকা চিত্র প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় সেগুলো উত্তরপত্রগুলো এবং তারকা চিত্রের প্রশ্নগুলো সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখছি। বলুন। থ্যাংক ইউ স্যার। আজকে কয়েকটা পত্রিকা যখন পড়ছিলাম সকালবেলায়, প্রতিবাদী কলম পত্রিকায় মাতাবাড়ির জলে ভাসে কাটা মুন্ডু এবং মাটিতে তোলার সঙ্গে সঙ্গে যারা মাছি অঙ্কন করে মুন্ডুটিকে চেখে ধরেছে। মানে এই যে বিষয়টা আমি যখন পড়লাম, এটা মাতাবাড়ির মতো আমরা সবাই যারা হিন্দু ধর্মের বিগোদের আমরা পূজা করি। I don't know whether government has taken any action. এটা গতকালের ঘটনা মনে হচ্ছে। এই খবরটা পড়তে গিয়ে দেখলাম 4 years back আসামের কামাখ্যা মন্দিরে অন্ধবিশ্বাসী যে নরবলি দিলে পরে আর অনেক শক্তি অর্জন করতে পারত, এই বিশ্বাসে এক মহিলাকে যার নাম শান্তি সাউ, 64 বছরের মহিলা, বাড়ি হুগলি জেলার তাঁতিপাড়ায় আসামে এনে কামাখ্যায় বলি দেওয়া হয়েছে। এটাকে বলেছে আসামের একজন পুলিশের অফিসার, পুলিশ কমিশনার দিগন্ত বরা এপ্রিল মাসে এই কথা বলেছে। এইরকম যদি ঘটনা হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যে, গতকাল কামাখ্যা মন্দিরের পাশে যেখানে যে সাগরটা আছে মাতাবাড়ি, ওইখানে এই ধরনের একটা মুন্ডু পাওয়া, এই ব্যাপারটা কিন্তু ওইটার সাথে যদি আমরা চিন্তা ভাবনা করি, ত্রিপুরাতেও তো তাহলে নরবলি শুরু হয় না। এবং খবরে যা বলেছি, till now no government official, no responsible person has visited and thought about it. আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই
দাবি জানাবো যে এই ঘটনাকে হালকাভাবে যেন না নিয়ে ঘটনার সঠিক তদন্ত হোক এবং নরবন্দি যেন না হয় ত্রিপুরায় এটার ব্যবস্থা করবে। পয়েন্ট অফ অর্ডার। এবং তার উদাহরণস্বরূপ একটু রেডি আছে সেটা কি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে মুখ্যমন্ত্রী জেলা উনি দিয়েছেন টু দ্য সেক্রেটারি টু দ্য অনারেবল the subject intimation regarding rescue of human skull from the Kallam Sagar lake of Matawari temple, the present scenario there. Key again, sir, reference to the subject cited above, this is to inform you that one human skull has been found floating in the Kallam Sagar lake of Matawari temple on 12/7/2020, early in the morning. The police have rescued it immediately and they are investigating the matter. Police authority has been told to find out whether this act is committed mysteriously or not. It is observed that there isn't any major resentment reported among local public. As per his opinion, in addition to the police investigation, CCTV footage of surrounding area was watched, but no clear inputs in this regard should be obtained. Such activity has been conducted yesterday in the Kallam Sagar Lake by the trained deep divers from the 5th Battalion TSR to find out remains of rest part of the human being, if any, but nothing could be detected. The said search operation will be continued to be obtained. Necessary steps to follow religious sentiments and avoiding of traditional practices like preventing entry to Kallam Sagar for next 42 days, etc. has been taken. It is further informed by the police authority that the said skull has been kept in the Gumti District Hospital, Daphania for postmortem. This is for your kind information. So this is the report I received. So this is the police. They are taking investigation is going. After coming out the investigation, I will tell you what. Sir, মাননীয় সমস্ত সূত্র দেখেছেন তো? না স্যার, আমি এই বিষয়ে একটু বলতে চাই স্যার। ঠিক আছে, মাননীয় লেভেল কালেক্টরের কাছে একটু এটা তো শুধু এই ইনভেস্টিগেশনে তার পক্ষে তো সূত্র বেরিয়ে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর তরফ থেকে এটা তো ফরেন্সিক এবং অন্যান্য কবেকার এই ঘটনা এবং পুরুষ কি মহিলা তো করা দরকার। রাজ্যবাসী তো একটা একদিক থেকে হলো একটা পবিত্র জায়গাতে এরকম কাটা বন্ধু পাওয়া যাচ্ছে, আমি কাউকে তাই করছি তাদের এটা ব্যাক করার জন্য সেই কিন্তু আরো ফার্দার নেওয়া হবে। আমি শেষ করে আমার একটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা জবাব দিতে হবে। স্যার, গত 10 তারিখে মাননীয় বিরোধী সিনহার একটা প্রস্তাব ছিল কৈলাস শহরে একটা এই কুমারঘাটা কৈলাসের একটা চা বাগান এবং একটা ফিক্স করে অ্যাকাউন্ট আলোচনা হয়ে গেছে। না স্যার, না আলোচনা বললাম তো, শুনুন না স্যার, না ফিক্স করে অ্যাকাউন্ট এটা মাননীয় মুখ্যমন্ত্রী এমফ্যাটিক্যালি বলেছেন এবং এই ঘটনা বিধায়ক ভগবান দাস যুক্ত, কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে না এটা ওই বাগান মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কে ঠিক বলছে? মাননীয় বিধায়ক ঠিক বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সমর্থন করছি। আমরা তো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী অসুস্থ করার মুখ্যমন্ত্রী ভাষা করতে পারছেন না, তাই কেন আপনি বলছেন আপনার বিধায়ক বলছে না, আপনার বিধায়ক বলছে উনি কি প্রশ্ন বলেছে আমরা দেখেছি। আমি সবচেয়ে বলছে ঠিক আছে, আরে একজন বিধায়ক বলছেন যে না এটা শ্রী বাগান অন্য বাগান, তাহলে আমরা জানতে চাইছি
মাননীয় জিতেন্দ্রবাবু যেটা বললেন, পোস্টমর্টম মানে এটা অনেকগুলো ক্লাস আছে। এখানে পোস্টমর্টম মানে ফরেন্সিক ল্যাবে যাবে, ফরেন্সিক রিপোর্ট আছে, এগুলো তো গতানুগতিক। পোস্টমর্টমকে আলাদাভাবে ব্যাখ্যা করার খুব প্রয়োজন আছে বলে মনে হয়, এগুলো থাকবে। কাজে এই দিকে আমরা আসক্ত, আমি করছি আপনাকে যা প্রপার আপনাদের সময় এগুলো করি। পোস্টমর্টম যে এই যে কি বলে ফরেন্সিক ল্যাবটা আপনাদেরই করি, কাজে ওখানে যাবে। আমরা ওই জায়গায় মডার্নাইজ করছি, এখানে কাজগুলোকে মডার্নাইজ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আপনি টেনে আনলেন, সে পুরনো কথাগুলো, এগুলো আমি কি বলি, তৎকালীন যে ঘটনাটা বলছিলেন আমাদের মাননীয় বিধায়ক যেটা রেজ করেছেন, সেখানে সেটা অলরেডি ওখানকার যে এডিশনাল ওনাকে তো অলরেডি সাসপেন্ড করা হয়, সেটা পরে কাইন্ড ইনফরমেশন ইনভেস্টিগেশন চলছে। এগুলো নিয়ে মনে হয় না কোনো রকম সন্দেহ থাকা উচিত। ঠিক আছে, ঠিক আছে, সবার উৎসব দেওয়া হবে। রেফারেন্স পিরিয়ডের স্বীকৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল রেফারেন্স পিরিয়ড, আর 6টি রেফারেন্স পিরিয়ড সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিবৃতি স্বীকৃত হয়েছে। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য নির্মল বিশ্বাস এবং শ্রী লিপঙ্কর সেন। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে তথা মুখ্যমন্ত্রী মোদী অনুরোধ করছি নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তু হল ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব ব্যবস্থা। এই শিরোনামে গত 5 জুলাই 2023 ত্রিপুরা দপ্তর পত্রিকায় হয়নি মানে ওই কিছু সময় লাগবে না। হ্যাঁ দেখো মিলারেস করলে ছোট ছোট আমি একটু calling attention কথা পারবো। you only take decision, only don't mind পড়িলেটা calling attention বলে আমরা এখানে আমরা সুযোগ পাই। আপনারা তো এভরিডে ইউ কিপ মিটিং, সকাল বিকাল নিজেদের মধ্যে কথা। আমার মনে হয় সাম অফ দি কলিং অ্যাটেনশন দ্যাটস পিরিয়ড যেগুলো আছে রিলেট করে দেওয়া। কারণ অনেকগুলি আছে আমার দোষ অনেকগুলি বিষয় ক্যান্সার হাসপাতাল আমি মিললে লোক নিয়ে আরেকটা ডিসকাস করছি। তবু একটা করে কোশ্চেন আমি এখানে রেফারেন্স পিরিয়ডে ক্যান্সার হাসপাতালে পূর্ব অচল অবস্থা, এই শিরোনামে গত 5 জুলাই 2023 ইংরেজি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ আজ বাই নির্মল বিশ্বাস অ্যান্ড দীপঙ্কর সেন, মাননীয় বিধায়ক। এখানে 1 নম্বর হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক মেশিনগুলো হল রিনাট অ্যাক্সেলারেটর, প্যাট স্ক্যান, প্যাট সিটি স্ক্যান, সিটি সিমুলেটর, ব্রাকি থেরাপি ইত্যাদি। এই সমস্ত মেশিনগুলো যেমন ট্রু বিম, ইউনিক, সবটাই সচল এবং রোগীরা এই মেশিনগুলো থেকে প্রতিদিন পরিষেবা পেয়ে থাকে। প্রতিদিন প্রায় 160 থেকে 165 জন ক্যান্সার এই পরিষেবা নিয়ে থাকে। এই হাসপাতালে কেমোথেরাপি ওষুধ যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন রোগী কেমোথেরাপি নিয়ে থাকে। এপিএল বা বিপিএল নির্বিশেষে সবাই বিনামূল্যে এই পরিষেবা পেয়ে থাকে। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রান অর্থাৎ রাষ্ট্রীয় আরোগ্য নিধি প্রকল্পগুলি থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। 2 নম্বর হচ্ছে যেমন ছোট ছোট কিছু মেশিন আছে, যেমন ব্রঙ্কোস্কোপি, কোলোনোস্কোপি, এইসব মেশিন দিয়ে এফএনএসি বায়োপসি করা হয়। এইসব ছোট ছোট যন্ত্রগুলি রোগ নির্ণয়ে সাহায্য করে থাকে। এফএনএসি ও বায়োপসি জাতীয় ছোট ছোট টেস্টগুলো
জন্য মেশিন দিয়ে করা যায়, যেমন সিটি গাইডেড এফএনসি বায়োপসি, ইউএসডি গাইডেড এফএনসি বায়োপসি। এই সুবিধাগুলো আমাদের এই সেন্টারে সবসময় দিয়ে থাকে। বলার তাৎপর্য, এফএনসি বায়োপসি করতে গিয়ে একটা মেশিন বিকল হলে একই টেস্ট অন্য মেশিন দিয়েও করা যায়। ধরা যায় ব্রঙ্কোস্কোপ মেশিন সম্ভব হলো না, তখন সিটি বা ইউএসডি মেশিন দিয়ে একই টেস্ট করা যায়। সুতরাং এই সমস্ত টেস্ট এই ব্যাপারে রোগীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু যেহেতু এই সেন্টার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রোগীদের পরিষেবা দিয়ে থাকে, তাই পাশের রাজ্যগুলি ও পাশের রাষ্ট্রের রোগীরও পরিষেবা নিতে এই হাসপাতালে আসে। রোগীর সংখ্যা বেশি, তাই পরিষেবা দিতে একটু বিলম্ব হয়। এই বিষয়ে মাননীয় আমাদের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় এই বিষয়ে কালকে গতকাল আলোচনা করেছেন। মাননীয় স্পিকার স্যার, 7 জুলাই বিভিন্ন পত্রিকায়, একটি অনেকগুলো পত্রিকাতেই বিষয়গুলো সম্পর্কে আলোচিত হয়েছে। আপনারা জানেন 1980 সালে নিতিন চক্রবর্তীর হাত ধরে ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল তখন সেখানে আমাদের চালু হয় এবং তখন ক্যান্সার পেশেন্ট কম থাকতে পারে। আজকের দিনে ক্যান্সারের ভয়াবহতা আমাদের রাজ্যে সেখানে আছে এবং 1980 সালে কেমোথেরাপি চালু হয়, 1985 সালে রেডিওথেরাপি সেখানে আমাদের শুরু হয় এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গতকাল রতনবাবু সেখানে মধ্যে বলেছেন যে বাংলাদেশ থেকেও প্রচুর রোগী এখানে এসে চিকিৎসা হয় এবং কথাটা সঠিক। আমি নিজেও একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম। 2006 সাল থেকে আমি এই হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাচ্ছি এবং সেই দিক থেকে এই হাসপাতাল সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা হলো সেখানে আমার সেখানের মধ্যে রয়েছে এবং এই ক্যান্সার হাসপাতাল 1996, 1997, 1998 সালে এখানে ক্রমশ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে সোনোগ্রাফি, সিটি স্ক্যান এগুলো আস্তে আস্তে করে সেখানের মধ্যে চালু হয়েছে। 3 জন ডাক্তার তখন গৌতম মজুমদার, অরূপ বর্মন, পার্থসূত্র তাদেরকে এইমসে পাঠানো হয়েছে ক্যান্সার হাসপাতালে আরো বেশি সেখানে এক্সপার্ট তৈরি করার জন্য এবং তারা সেখানে যাওয়ার ফলে এটাই পুরো লাভ হয়েছে বেশি যে সেখানে এইমসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক সেখানের মধ্যে তৈরি হয় এবং পরবর্তী সময় 2008 সালে এটা রিজনাল ক্যান্সার হাসপাতালে পরিণত হয় এবং সেই ক্ষেত্রে এইমসের একটা ভালো ভূমিকা সেখানের মধ্যে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার প্রফেসর এই বিষয়ে সবচেয়ে বেশি জানা সেখানের মধ্যে রয়েছে। পরবর্তী সময় তপন চক্রবর্তী যখন স্বাস্থ্যমন্ত্রী তখন এইমসের সাহায্য ডক্টর টি.কে. রথ, যিনি আমারও ডাক্তার ছিলেন, আমার চিকিৎসা তিনি করেছেন এবং বোম্বে টাটা ডিরেক্টর ম্যাডাম কাটায়নি এবং এইমসের অন্যান্য চেয়ারম্যান যিনি ছিলেন উনি তপেকর, ওনার উপস্থিতিতে সেখানে এই রিজনাল ক্যান্সার হাসপাতালে সেখানে আমাদের উদ্বোধন সেখানে হয়েছিল এবং তখনই 2014 সালে 120 কোটি টাকা এই ক্যান্সার সিনিয়র মানুষ অল্প প্রয়োজন এটা কি বাজেট পাশে না, বাজেট পোর্শন না, কিন্তু কি ক্যান্সার হাসপাতালে এই এগুলো আপনারা বলবেন যে বাবু আপনারা তো বলে দেবেন ক্যান্সার হাসপাতালে এটা মনে হবে যে কোনো মানুষ শুনলে এবং সাংবাদিকরা মনে হবে বাজেট পাশে আরে অল্প প্রয়োজন কমিটি বলবেন। ঠিক আছে, এখানে এখানে যে এখানে এনএলপি এই মেশিনগুলো সেখানে মধ্যে বসায় এবং বিল্ডিং সেখানের মধ্যে করে 16টা মেশিন এখন এই যে মেশিনগুলো সেখানে আজকে কালকেও উনি বলার চেষ্টা করেছেন যাওয়ার জন্য যে প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে প্রতিটা মেশিন 16টা মেশিন সেখানে আছে, প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে নষ্ট হয়ে আছে। এনএলপি তারা সেখানের মধ্যে যেটা করার সেটা তারা করছেন না সেই দিন থেকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অভিযোগ যেখানে এসছে যে 78,387 টাকা চেক এই ঘোষণা করেছে তার সাথে এর সম্পর্কিত, এটাই তো ভেরিফিকেশন সেখানের মধ্যে চাই। পরিষ্কার হলে সকলেই চলছে। আমি তো তারপরে উনি বলতে চাই বলুন কোনটা বক্তব্য শুরু করছে
স্টেটমেন্ট চাইছেন না এই কন্ডিশন ঠিক ভাই মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাইছেন তো আপনার কাছে কাগজ কোন খাত থেকে এই নথিতে নিয়েছে কোন খাত থেকে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো শুনুন, এটা একটা ট্রাস্ট, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটা ট্রাস্ট। ট্রাস্ট সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্টের সম্মতিতে। আমি যখন স্পিকার ছিলাম তখন এগুলো চেয়ারম্যান ছিলাম। আমরা কোনো কনফিডেন্স অ্যানাউন্স নেই। আর রোগী কল্যাণের অর্থ কিন্তু মনে করবেন না যে শুধু রোগীকেই কিছু দেখা, এটার সঙ্গে জড়িত আছে এখানে এখানে না, এটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। মেশিন খারাপের সঙ্গে এটার কি সম্পর্ক? শুধু ব্যক্তিগত উৎসাহনের জন্য এই সমস্ত কথা বলা হচ্ছে। কারণ এখানে আমরা সুইপিং ক্লিনিং এর পয়সা, আমাদের এখানে সমস্ত ওয়ার্ড বল ওয়ার্ড কালচারের টাকা সব চুরি করা হচ্ছে। আমাকে এবং সেখানে না আপনার চোখের রিলেশনই নেই, আপনি জানেনই না। আমার কথাটা শেষ হোক। একটা হসপিটাল আমি এখন জাস্ট চিঠি করছি। আরে ডক্টর অমলান ফরওয়ার্ড এগুলোকে আসছে। আমি তো কথা শুনুন, আপনারা একটা গভর্নমেন্ট জায়গাকে চেষ্টা করছেন। সব নাটক এসব নাটক ছাড়েন কোথায় সাবজেক্ট ম্যাটার সব শুনতে এখানে এখানে বেআইনিভাবে কোনো কাজ হয়নি এবং গর্বের জায়গা অসত্য তথ্য দিয়ে সারা রাজ্যে আপনারা বার্তা দিচ্ছেন। এখানে ডক্টর শিশির সুলতানা এমবিবিএস ডিটি এবং তিনি চিঠি দিয়েছেন। I give gratitude to you and Dr. Ramlan Memberকে যে এখানে এসে তুমি টাকা না এখানে সন্ত্রাস করেছেন। আপনি আমাকে অথরাইজ করেছেন বলার জন্য আমার নামে অপরাধ হয়েছে। সেন্টার অফ রাইটকে আপনারা ছোট করছেন। একদম চেয়ারম্যান তিনি কোনো টাকা নিতে পারেন না, কোনো টাকা পান না। উনি নিজে সিদ্ধান্ত নিয়ে 18,387 টাকা উনি দিয়েছেন। আমার কাছে চেক আছে, তার প্রমাণ বেআইনিভাবে নেওয়া হলে তার সম্পর্কে তদন্ত হোক। রোগী কল্যাণ সমিতির আমাদের চেয়ারম্যান আছেন, এখানে লেগে আছেন। আর কিছু পাল্লা তো এটা দিয়ে সাথে উঠে গেছে। নিতে পারেন না, এই টাকাটা নিতে পারেন না। ঠিক আছে, আমি দপ্তরের মন্ত্রী, উনি দপ্তরের মন্ত্রী। আমার কি মোবাইল নাকি আমরা অবশ্য মোবাইল ইউজ করবো না, ক্যামেরা ইউজ করবো। ক্যান্সার হাসপাতাল এবং সিটি হাসপাতাল মিলে একটাই নিয়ম। এবং আমার দুধ সুন্দর করে আমরা মোবাইল দেন, আমি ক্যামেরা দিতাম না করে দিয়ে দিব। কেন্দ্রীয় হাসপাতাল এই ক্যামেরা মেনটেন করা লাগে না, জানো তো তাই না? আমি তো আমার যা করতেছি এই কমিটি সেখানে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য মাননীয় উপদেষ্টা মণ্ডল। এখানে এই বিষয়ে মাননীয় বিধায়ক অন্যরা দেখুন এটা আর্ট অফ এক্সিলেন্স। এই যে আমাদের আমরা এর জন্য গর্ব করা উচিত। একটা সময় ছিল এখানে রেডিও খুব ধরনের হচ্ছে আমরা সেদিন কি বুঝতেছে না, কিন্তু সার্জারির পরে কিন্তু জেনারেল সার্জারি ছিল না। সেই জায়গার মধ্যে আগে খালি রেডিওথেরাপি বা অন্য যেসব আমাদের রেডিওথেরাপি এগুলো দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। কিন্তু এখন এইরকম আর্ট অফ এক্সিলেন্স ছিল না ইনস্টিটিউশন। আমাদের অল্প ছাত্র না, আমরা সেই দিক দিয়ে আমাদের পরিষেবা একদম একটা খুব ভালো স্তরে আছে। এবং যেটা বলা হয়েছে বিভিন্ন
প্রদেশ থেকেও আমাদের নর্থ ইস্টের বহু লোক আসে, বাংলাদেশ থেকে এখানে ট্রিটমেন্ট করতে আসে। তো অনেক সময় কি হয়, এই জিনিসটা একটা মেশিন খারাপ হতেই পারে, কিন্তু তার সাবস্টিটিউট আছে কিনা, বসে এইরকম এটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে না তা না। আমি 30 মিনিট আগে বলেছি যে ছোট ছোট কিছু মেশিন আছে, যদি ধরুন এফএনসি করতে গেল বা পাইএলসি করতে গেল, যদি ওই মেশিনটা না থাকে আরেকটা মেশিন বা অন্য আরেকটা পদ্ধতিতে সেটা করা যায়। কাজে কোনো জায়গার মধ্যে এটাকে সচল বা অচল এটা বলার আমার মনে হয় ঠিক হবে। আর বাকি বিষয়গুলো যেখানে বলেছেন আমরা তো এই বিষয় নিয়ে আমরা দেখব, আমরা আশ্বস্ত করছি এগুলো নিয়ে আমার মেসেজে আমার মনে হয় কিছু এখানে এটা কিছু বলা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি, কারণ অনেকগুলো বিষয় আছে। সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, কোনো লজ্জা আছে না ভাই? নিশ্চয় মাননীয় চেয়ারম্যান আজকে ক্লারিফিকেশন দিচ্ছেন আপনার কাছে। আপনার নাটক করতে কাগজে মানুষ দেখাচ্ছেন। আপনি আমি যে প্রশ্ন এনেছেন আপনার পয়েন্ট অফ ক্লারিফিকেশন কি ছিল? আপনার প্রশ্ন ক্যান্সারের মধ্যে অভূতপূর্ব এই ছিল। আপনি বলছি একটা যে কোনো পত্রিকাতে বেরিয়েছে, এই পত্রিকাতে কি ভেতরে লেখা আছে যে উনি টাকা নিয়েছেন বা কেউ টাকা নিয়েছেন? আপনি রেফারেন্স চাচ্ছেন? আপনি একটা তৈরি করা একটা মানসিক দিয়ে নাটক পর্যন্ত করাচ্ছেন, নাটক পর্যন্ত করেছেন আপনি। আমি যখন এখানে স্পিকার ছিলাম তখন একজন চেয়ারম্যান ছিলাম, কোনো পার্মানেন্ট সার্ভিস নেই। এবারও অফিস আমাকে বলেছেন স্যার যে কোনো একটা গাড়ি একটা ড্রাইভারের নামে চেক দিয়ে দেবেন না, এটা তো চুরি না। যদি আমার সোসাইটি অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভেল দেয় তাহলে আপনারা দিতে পারেন, যেহেতু আমি কোনো অফিসে নেই, কিন্তু কোনো ব্যবহার করি। আসলে সততা এবং ট্রান্সপারেন্সির কোনো দাম নেই। এটার পিছনে কোন চক্র কাজ করছে আমি জানি। যারা সেখানে বিভিন্ন পদে দেখেছে এখন নেই, তারাই চক্রান্ত করে ওদেরকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। একটা বাংলাদেশের থেকে এসে এখানে আজকে যারা কলা গাছ খেয়েছে, আদা খেয়েছে, একজন নেতা তাদের আজকে ডুপ্লেক্স হাউস, আজকে ইনোভা গাড়ি, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, তখন লজ্জা করে না? এটা কি অন্যায়? পরিষেবা নেই। আজকে ইন্ডিয়ার লিডিং হসপিটাল হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়া। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলোতে পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধার্থে
ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলিতে ব্রু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ব্রু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা ছিল। ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলোতে ককবরক ও 7টি অন্যান্য সংখ্যালঘু ভাষা যথাক্রমে চাকমা, আলাম, মগ, গারো, কুকি, মিজো, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি একটি বিষয় হিসাবে পড়ানো হয়ে থাকে। এই সকল ভাষা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা হয়। তাছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বর্তমানে ককবরক ও কুকি মিজো ভাষা, ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষার দপ্তর থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ককবরক ভাষা অন্তর্গত 9টি জনজাতি গোষ্ঠী রয়েছে, যারা ককবরক ভাষায় 9টি ভিন্ন ডাইরেক্ট বা উপভাষার অন্তর্গত। এরা যথাক্রমে দেববর্মা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, রুকিনী, মুরাশি, কুচই, নোয়াতিয়া এবং কোলই। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনে একটি ককবরক ডাইরেক্টর বা উপভাষায় তেসারা প্রকাশ করা হয়েছে। সেখানে ককবরক ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠী ডাইরেক্ট পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে। উপরে উল্লিখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু ককবরক ভাষায় উপভাষা হিসেবে পরিগণিত, তাই ব্রু ভাষাকে আলাদা ভাষা হিসেবে ত্রিপুরা সরকারি বিষয়গুলোতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয়। প্রসঙ্গত এখানে উল্লেখযোগ্য যে ব্রু ভাষা পৃথক স্বীকৃতি স্থাপিত দাবিগুলির মূলে শিক্ষা দপ্তরের অধীনে ব্রু ভাষা পৃথক স্বীকৃতি প্রদান, পৃথক ভাষা হিসাবে সরকারি বিদ্যালয়ে চালু করার যুক্তিগত বিচার বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো লিখিত রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া। মাননীয় প্রধান মহোদয়, আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের 19 জাতি জনজাতি গোষ্ঠী আছে, সাবট্রাইব হবে। আমরা সমস্ত ট্রাইব সাবট্রাইব সবাই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা সবসময় চেষ্টা করি। Point of clarity, sir. Tripura is a 19th state. So, কেন আমরা দাবি করেছি ককবরক আর ককবরক মধ্যে ডিফারেন্স আছে। ককবরক ল্যাঙ্গুয়েজ that is only spoken by particular আমরা আমরাই রিয়াং ভাষা বলে। ককবরক যারা ককবরক বলে দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, মরাসি, ত্রিপুরী, রুকিনী বলে। আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে, তাদের দেববর্মা ককবরকের সাথে আমাদের ডায়লগ সিমিলারিটি আছে, ঠিক আছে, অনেক আমাদের ডিফারেন্স আছে। যেমন একটা এক্সাম্পল আনারস যেটা অবলম্বিত আমরা রিয়াং ভাষা আমরা অমক করি। যেমন ব্রাদার এটা আমরা আদা বলি, তারা দাদা বলি। তো এরকম অনেক ডিফারেন্স আছে যে আমরা যে জোর করে যে ককবরক বলতে হবে, আমরা সবাই ককবরক বলে আর ওই আমার এগেইনস্ট ককবরক। কিন্তু সেকেন্ড লার্জেস্ট ট্রাইব হিসাবে আমরাও চাই যে ছোট ছোট ট্রাইবগুলো যাতে রিকগনাইজ করছেন আমাদের হবে। তো তার জন্য আমরা এটাই চাই যে আমাদেরকেও যাতে রিকগনাইজ করা হয়। সেকেন্ডে এখানে কিছু কিছু আছে যেমন হিন্দি, উর্দু, বাঙালি, আসামিজ সিমিলারিটি। তো আমাদের ককবরকের মধ্যে কিছু কিছু সিমিলারিটি আছে। তো আমরা টাউন এরিয়াতে থাকি, আমরা দেববর্মার সঙ্গে থাকি বলে আমি ককবরক বিধানসভাতে যে চাকরির ক্ষেত্রে ককবরক এবং বাংলা ভাষা। তো যারা যারা চাকমা আছে, যারা অনেক আছে, যারা টাইপিং খালাম, যারা তারা ককবরক করে, তারা কিভাবে চাকরি দেয়, তারা চাকরি পাবে না। তো ওইগুলো আমরা দেখতে হবে। তো আমার এই যে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এটাকে দেখে যাতে আমাদেরকেও রিকগনাইজ করা হয়। মাননীয় প্রধান মহোদয়,
এখানে আমার কাছে একটা এখানে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা 14/22 যেটা বললাম কমিটি গঠন করা। আমরা জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ভাষা সেটা যেন বজায় থাকে, আমরা আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করে, সবাই জানে। এবং নিশ্চয়ই উনি যে বিষয়টা এখানে রেখেছেন, এই কমিটির রিপোর্ট আসুক, আমরা 22-এ সেই কমিটি বানিয়েছি, তাদের রিপোর্ট আমি প্রয়োজনে ওনাদেরকে ডাকবো, আবার কি অবস্থায় কি স্ট্যাটাসে আছে, তারপর আপনার কি জানতে হয় সেই বিষয়টা। মাননীয় ডেপুটি স্পিকার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। মাননীয় সদস্য প্রমুখ রিয়ান মহোদয় কিছু কিছু ওয়ার্ডসের যে ডিফারেন্সগুলো বলতে চেষ্টা করেছে, যদিও ইজ নট ভাষাবিদ, আমি ভাষাবিদ, still I am telling, I'm not against it. আমি ওইটার বিপক্ষে বলছি না, I'm only giving little bit of, যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেট, ঢাকা এরিয়া, কুমিল্লা, সুমিলিতি আমি বাংলা বলতে পারি, কিন্তু নোয়াখালীরা তো নিজেদের মধ্যে নোয়াখালী আই ক্যান আন্ডারস্ট্যান্ড, I know, but not the same. এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম, একজন সেখানকার ভদ্র মহিলা আমাদেরকে এসে বলছে, আপনারা কি বাংলাদেশ থেকে আইছেন? আমরা ত্রিপুরার লোক, যেভাবে কথা বলি ওই ভদ্র মহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসি। আসলে প্রমুখ বাবু যেটা বলেছেন, ডিফারেন্স টুকটাক এখানে সেখানে আছে, এবং এটাও সত্য জমাতিয়া দেববর্মা এর মধ্যেও অনেকটা ডিফারেন্স আছে। ত্রিপুরা জমাতিয়া বা এই ককরোচ স্পিকিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তবে অনেক দিন ধরে আমি এটা বলতে পারি, একজন রিয়াল থেকে যদি কেউ দেববর্মা এলাকায় গিয়ে কথা বলে, there is no problem. আমরা যেমন কাইসা বন্ধুরা কেহা বলে, এবং এই যে ডিফারেন্সটা ত্রিপুরা, সঞ্জয় বাড়ি ত্রিপুরা আছে, মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছে, উনি বলতে পারেন আমরা যাকে চেলা বলি, অনেকে চালা বলি। তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে, প্রতিটি মানে নোয়াখালীদের আলাদা করে দিতে হবে, ঢাকাইয়া, কুমিল্লা, তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসতো। তো মাই পয়েন্ট ইজ, আমি এটার বিরুদ্ধে করছি, সরকার যদি পারে যে ত্রিপুরাদের আলাদা করে সমস্ত জায়গায় যেখানে যেখানে আছে পড়াতে পারবে, জমাতিয়াতে আই হ্যাভ নো প্রবলেম। এইটা করতে গেলে তার তো ইনফ্রাস্ট্রাকচার দরকার, আর একটা ভাষা বড় 1979 থেকে লড়াই করতে করতে আজও লড়াই হচ্ছে, 67 থেকে এটার দাবি উঠেছে, কথা মাননীয় মুখ্যমন্ত্রী ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি। If I'm not dissolved, বাড়িতে কিভাবে বলবে, that is different. কিন্তু পাঠ্য ভয় তৈরি করতে গেলে, এটাকে লিটারেচারে নিতে গেলে, এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এটাই নাথিং এলস। ডিফারেন্সটা আছে কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এই কমিটি আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে, কোথায় আটকে গেছে? There are certain questions, যেগুলো জাতি, জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি দিতে গেলে, তার রাষ্ট্র কোথায়, তার রাজ্য কোথায়, তার উৎপত্তি স্থল কোথায়, এগুলো আসবে। একটা বাংলা ভাষা স্থান কোথায়, দেশ ছাড়া, রাজ্য ছাড়া ভাষা মানে, ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে, তার কোথা থেকে তার জন্ম হয়েছে। তো এইগুলো বিচার সরকার
বিবেচনায় এই বিষয়ে যাওয়া উচিত। সরকার হুট করে একটা পদক্ষেপ না নিলেই ভালো। থ্যাংক ইউ। পয়েন্ট অফ ক্লাস দ্যাট মিন্স আমরা অগ্রকে বলতে হবে মানে রে আম এগেইনস্ট মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় যে বিষয়টা এখানে উঠে আসছে এবং বিভিন্নভাবে নোয়াখালী তারপর আপনার আমরা বাঙালিদের সিলেটি ইত্যাদি মানে এইগুলো তো ভাষা আমরা বলি কিন্তু এখানে কাউকে নিয়ে যখন ওনারা দাবি করে ভূমিটিও হয়েছে এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন যেটা আটকিয়ে গেছে ভাই সে তো বললাম এটা এই হচ্ছে আটকাবে কেন দেখবো যাতে না আটকায় কাউকে যখন ওনারা চাইছে আমাদের এখানে তো মণিপুরিও আছে আমাদের এখানে চাকমাও আছে তাহলে ওদের কাউকে সমস্যা কি সবাই আমরা তো ভাবছি যে বাংলা আপনারা বাংলা বাংলা বলি না তো পর জায়গায় যদি উঠিয়ে এরকম দিয়ে দিন একটা লিখে তাহলে যদি আপনার সবাই মেনে নিন কি হবে এরকম তো এটা ভাষা দ্বারা সৃষ্টি করে তারা পর জায়গায় উঠে নিচে একটা র্যাপ দিয়ে যদি মণিপুরিরা করছে বাঙালি সেটা হচ্ছে যার যার দাবি আসবে সেইভাবে তাদের দাবির সাথে চুক্তিগত আছে সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা বিশ্বনাথের যে বিষয়টা যাতে কাউকে বলছে সেই ভাষাতেই যাতে এখানে সেই ব্যবস্থা কমিটিকে ডাকবো কথা বলবো রেফারেন্স বিরোধী দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শঙ্কুলাল চাকমা। এখন আমি গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি উক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল মৌলআটি ব্লকের অতিরিক্ত কর্মচার হ্রাস ও উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ছামুন বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত লালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার এখানে যে প্রস্তাবটা রাখা হয়েছে তার উত্তর এরকম মনুয়াটি ব্লক 31টি ভিলেজ কমিটি নিয়ে তৈরি আয়তন আনুমানিক 278.27 স্কয়ার মিটার এবং মনুয়াটি ব্লকে 25,625 পরিবার সহ মোট জনসংখ্যা 1,08,800 জন যার মধ্যে 21টি ভিলেজ কমিটি করমছড়া বিধানসভা কেন্দ্র এবং 9টি ভিলেজ কমিটি যেটা সামনেতে আছে সেই বিধানসভা কেন্দ্র আর একটি ভিলেজ কমিটিতেই আছে প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উন্নয়নের গতিতে জনগণের নিকট পৌঁছে দিতেই করমছড়া বিধানসভার মধ্যে মনোয়াটি ব্লক এবং ছামনু বিধানসভার মধ্যে ছামনোয়াটি ব্লক তৈরি করা হয়েছে। একটি নতুন ব্লক তৈরি করতে সরকারের প্রশাসনিক ব্যয় বহুল অংশে বৃদ্ধি পায় যেমন তার নতুন জায়গা অধিগ্রহণ নতুন অফিস বাড়ি তৈরি করা প্রয়োজন ভিত্তিক আশপাশ পত্র খরিদ করা এবং নতুন কর্মচারী নিয়োগ ইত্যাদি। তো এছাড়াও নতুন ব্লক তৈরি করতে বিভিন্ন দপ্তরের অনুমোদন এবং শেষে মন্ত্রিসভার অনুমোদন দিতে হবে। তো বর্তমানে দপ্তরের কাছে নতুন ব্লক তৈরি করার মূল পরিকল্পনা রাজ্যের মধ্যে জম্পুই ব্লক গঙ্গানগর ব্লক বৈশাখের ব্লক শিলাচুরি ব্লক যেগুলো 7টা করে পঞ্চায়েতগুলো নিয়ে গঠিত। আমাদের দুটো কনস্টিটিউয়েন্সির একসাথে একটা ব্লক হওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম যে অনেক সময় এটা অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ এরিয়াটা অনেক বড় আর পঞ্চায়েত অনেক বেশি থাকার কারণে যদিও এখন আপাতত সরকারের কোনো সিদ্ধান্তে নেই তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমাদের এলাকার জনগণের কথা চিন্তা ভাবনা করে আপনি সহৃদয় প্ল্যান করে একটু যদি চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ। স্পিকার মহোদয় ঠিক আছে বলেছেন দেখবো বিষয়টা রেফারেন্স বিরোধী চতুর্থ উত্তম করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী মীরারানী সরকার মহোদয়া। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল চারিপাড়া স্কুল ক্যান্সার ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব স্থানান্তর করা সম্পর্কে লেখনটি
মাননীয় সদস্য এটা তো আপনি বলেন ওনার আপনি কয় না ওনার মুখ্যমন্ত্রী উত্তর দেবেন স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি কক্ষে অস্থায়ীভাবে স্কুল পাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কাজ চলছে। এর পূর্বে এই সেন্টারটি একটি অস্থায়ী বাড়াবাড়িতে ছিল। ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী উক্ত সেন্টারটি নিজস্ব অবস্থানে স্থানান্তরের জন্য। এই হেলথ সেন্টারটি বিভিন্ন রোগীর চিকিৎসা হয়, যেমন টিবি রোগী থেকে কোভিড এবং বিভিন্ন টিকা প্রদান করা হয়। গর্ভবতী মায়ের ওই সেন্টারটিতে আসেন। এর পাশে প্রাইমারি স্তরের শিশুরা অধ্যয়ন তথা পড়াশোনা করে। এক্ষেত্রে এদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণের সুযোগ থাকে। তাই প্রতিষ্ঠাত্মক হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব ভবনে স্থানান্তর করার প্রয়োজন। স্যার, 18 নির্বাচনের পর যখন আমাদের সরকার গঠিত হয়, তখন আমার বড় ভাই প্রয়াত এমএলএ দিলীপ সরকার এই ব্যাপারে একটা জায়গা নির্ধারণ করেছিলেন, কিন্তু উনার অকাল প্রয়াণে সরকারিভাবে সেটা অধিগ্রহণ হয়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, প্রয়াত এমএলএ দিলীপ সরকারের অসম্পূর্ণ কাজ যাতে সম্পন্ন করা হয়, তাতে আমাদের এলাকাবাসী খুবই উপকৃত হবেন। নমস্কার। মাননীয় স্পিকার মহোদয়, রেফারেন্স পেজটা আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী বীণা রানী সরকার এনেছেন। সেন্টারটি এখন বর্তমানে চারিপাড়া এইচএস স্কুল বিল্ডিং থেকে পরিচালিত হচ্ছে। তো এই উক্ত হেলথ ওয়েলনেস সেন্টারটি স্থান করার জন্য উনি যে কথাটা বলেছেন তার উপযুক্ত জায়গা আমরা করছি। উনি এটাও বলেছেন ওনার যে স্বর্গীয় তো সেটা আমরা জায়গা আমরা খুঁজছি যদি হয়, এবং 1985 ফাইন্যান্স কমিশনের আওতায় নির্মাণের পরিকল্পনা দপ্তরের বিবেচনা। রেফারেন্স পিরিয়ডের পঞ্চমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু অনুদান বৃদ্ধি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল গঙ্গোত্রী জেলার মালদোয়ারে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। আছে তো অনেক কিছু, দুইটা তবে দিয়েছে মাননীয় স্পিকার মহোদয়, এখানে যে রেফারেন্স পিরিয়ডে যে মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় বিষয়টা এনেছেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হয়। দেশব্যাপী একটি অভিন্ন পাঠ্যক্রম অনুসরণকারী এই বিদ্যালয়সমূহ স্থাপনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা কেন্দ্রীয় সরকারের যখন তাদের তারা যাতে গিয়ে তাদের পড়াশোনার ব্যাঘাত না করে, এর জন্যই এই কারণে কিন্তু এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি সিটিসি স্কুলগুলো স্থাপন করা হয়। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি জেলায় অন্তত একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত এই রাজ্যে প্রায় 9টি আমাদের সেন্ট্রাল স্কুল আছে, এবং তার মধ্যে যেটা মাননীয় বিধায়ক বলেছেন যে বনদুয়ারে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন। তো সেই বিষয়ে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের চাহিদা অনুযায়ী প্রায় উদয়পুরের বনদুয়ারে 10 একর জমি হস্তান্তর করা হয়, এবং সেই জমিতে 25 লক্ষ টাকা ব্যয় করে অস্থায়ীভাবে ছাত্রছাত্রীদের একটা শ্রেণীকক্ষ, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, পানীয় জল এবং শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের আবাসনের ব্যবস্থা করা হয়। তো এই রিপোর্ট আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যে নীতিগত ওনারা সমর্থন করেছেন, তবে প্রকল্পটি নীতিগতভাবে সমর্থন হলেও বিদ্যালয় শুরু করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়ার পরে সে যথাযথ ব্যবস্থা নেবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকচুয়ালি এটা যখন 25 লক্ষ টাকা ব্যয় করে যখন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যার ফলে করোনার পূর্বে, তো এখন মানুষের একটা ধারণা যে কোনো না কোনো কাজ হয়তো তখন একটা স্যাংশন হয়ে গিয়েছিল বা কাজ শুরু হচ্ছে না, পড়াশোনা শুরু হচ্ছে না। তো আমি অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে
যে এই বিষয়টা যেহেতু এটা অনেক দিনের দাবি আমাদের কুমতি জেলাতে যে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে এটা একটা প্রসেস শুরু হয়েছে, এটা যদি তাড়াতাড়ি বা স্টেপ নেওয়া যায় বা কেন্দ্র সরকারের সাথে কথা বলে যদি আগামী কিছুদিন সেটা চালু করার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের পুরো জেলার ছাত্রছাত্রীদের উপকার হবে এবং আমাদের কুমতি জেলার বিভিন্ন দাবিটাও পূরণ হবে। তো আমি এই বিষয়ে পড়ার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আদেশ মহোদয়, আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কাছে একটা প্রস্তাব অলরেডি পাঠানো হয়েছে। আমি বিষয়টা আরো দেখবো যাতে তাড়াতাড়ি সেটা ত্বরান্বিত করা যায় এবং কাকাভুক্তভাবে যেন সিবিএসই স্কুলটা সেন্ট্রাল স্কুল থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেহেতু আমার হাত বা মাথা, তবু আপনি জানেন যে এই বিষয়ে উত্তর ত্রিপুরাতেও একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য যথেষ্ট ইয়ে চলছে। এটার প্রতি আপনি একটু সহায় দৃষ্টি রাখবেন। দুইটা একসঙ্গে না, দুইটাই একসাথে, দুইটাই একসাথে ওদের মতো রেফারেন্স পিরিয়ড ষষ্ঠটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য চিরঞ্জিত দেববর্মা মহোদয়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল গত 9 জুলাই 2023 দৈনিক বাংলা প্রবাদী প্রতিবাদী কলম পত্রিকা প্রকাশিত দেশের মানচিত্র ত্রিপুরা শেষ করিডোর শীর্ষ সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেববর্মা মহোদয় যে বিষয়টা এখানে লিখেছেন, গত 9 জুলাই 2023 ইংরেজি দৈনিক বাংলা প্রবাদী কলম পত্রিকায় প্রকাশিত দেশের মানচিত্র ত্রিপুরা শেষ করি, এটা নিয়ে আমরা বিস্তর প্রতিবার আমাদের ভাষণও করি, ভিতরে এখানে কয়েকবার বলা হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। বারবার গতকালও খুব সম্মত বিষয়টা বলেছি যে ত্রিপুরাকে পরিচয় করেছে, এর মধ্যে বলা মানে এখানে না করার কোনো বিষয় নেই। যেহেতু আমাদের বেশিরভাগ যে অংশ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার এরিয়া এবং ত্রিপুরাকে করিডোর করে আসাম হয়ে মিজোরাম হয়ে এবং আসে মায়ানমার থেকে সমস্ত কাজ, আর আমাদের এখান থেকে গাজাগুলো যায়, সেই গাজাগুলো যায় উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন ইউপি বলে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এগুলো কিভাবে নেশামুক্তি ত্রিপুরা আমরা বারবার বলছি, সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলেছে যে রুথলেসলি এই ওয়ার্ডটা উনি বারবার বলছে, যারা এর মধ্যে যুক্ত তাদের এগেইনস্টে কারবাই করা যায়। একটা স্কুলের সামনে কোনো দোকানে যদি দেখা যায় ড্রাগ বিক্রি হচ্ছে, শুধু ওকে ধরলে হবে না, এটা ধরতে ধরতে কোথায় ভুল সেই দিকে আমরা যাচ্ছি। আমরা এসআইটি করেছি এবং সেই বিষয়ে অর্ডার দিয়েছে, ওনারাও সেই দিকে ওখানে আছেন, আমাদের ত্রিপুরা পুলিশও সেই দিকে ব্যবস্থা নিচ্ছে এবং বিভিন্ন পত্রিকা আপনারা বুঝেই দেখেন কত কত মানে এই ড্রাগস ধরা পড়ছে এবং ডিস্ট্রাকশনও হচ্ছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরা হয় কিন্তু ডিস্ট্রাকশন, আমি নিজে কয়েকবার দেখছি, মানে প্রতি একটা টাইমলি ওখানে সিস্টেম আছে, বছরে এতবার যেতে হয়, তো সেটা বিজয়নগর একটা জায়গা আছে, সেখানে কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে, যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই এটি হবে। আমরা যে বলছি যে ঘাট তৈরি সেটা নিশ্চয়ই মাননীয় স্পিকার স্যার, কয় মাস ক্লাস এখানে যে সাবজেক্টটা বলা হয়েছে পত্রিকা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটার সঙ্গে আমি যেটা রেফারেন্স সেটা নিয়ে এখানে বলা হয়েছে যে ব্যয় অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% টাকা অনুপ্রবেশকারী আছে এবং এখনো সিপাহীজলা ডিস্ট্রিক্টে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এদের ভিতরে 60 কিলোমিটার এখনো এখনো হয়নি এবং যেটা এখানে আরো আছে, আমরা জানি যে ব্যয়ী অনুপ্রবেশকারী বিদেশিদের পাঠানো করার জন্য এখানে মোবাইল ট্রান্সপোর্ট বা অ্যাক্ট ছিল, বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহী জেলায় যে 60 কিলোমিটার আন্তর্জাতিক যে বর্ডারটা এখন তাদের বেড়ে দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি,
সমস্ত ত্রিপুরাকে কাঁটাতারের বেড়ায় ইয়ে করা হয়েছে, কিন্তু শুধু ওই 7 কিলোমিটার কেন এখনো করা হয়নি সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো এখানে পত্রিকায় স্পষ্ট করে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে ওই যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অংশে তারা ছড়িয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে মানে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900 এখানে স্পষ্ট দেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে। হ্যাঁ, 925% গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই মানে একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে বাংলাদেশের সাথে আমাদের যে ত্রিপুরার যে সীমানা দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, এখানে 56 কিলোমিটার। তো এখানে প্রায় 50 কিলোমিটার যে বর্ডার এরিয়া আছে সেটা সম্ভব হচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই সীমানার মধ্যে নদী, উপত্যকা, নালা ইত্যাদি থাকা এবং সামান্য কিছু জায়গায় বাংলাদেশ সে যে বর্ডার গার্ডের আপত্তি, এইসব প্রায় আমরা আপত্তি করি। ইন্টারন্যাশনাল বিষয় এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের প্রচুর এনেছি। তো এই কাঁটাতারের যে দেওয়া যায়নি এইসব কারণে কিন্তু অনুপ্রবেশ হচ্ছে, হুঁশিয়ার করার কোনো উপায় নেই। এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিরোধ করতে রাজ্যের আমি যেটা বললাম আমাদের এলাকায় মোট 18 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন আছে। রাজ্য পুলিশও রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অবৈধ কাজ প্রতিরোধ করতে বিএসএফ এর সাথে সক্রিয় সমন্বয় সাধন করে আছে। রাজ্য পুলিশ বিএসএফ এর সাথে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যৌথ প্যাট্রোলিং, তথ্য আদান প্রদান এবং যৌথভাবে কর্তব্য পালনের মাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রোধে কাজ করছে। আপনি যেটা বলেছেন মাননীয় বিধায়ক, বিগত 1 জানুয়ারি 2021 থেকে 10 জুলাই 2023 পর্যন্ত ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এবং মামলা প্রসিকিউশন রিপোর্ট এরকম 2021 মামলার সংখ্যা 4 এবং প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 21 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 52। 2022 মামলার সংখ্যা হচ্ছে 4 এবং এই প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 61 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 23। 2023 অর্থাৎ 10 জুলাই পর্যন্ত 27টা মামলা হয়েছে এবং 18 জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে এবং 60 জন 60 গ্রেপ্তার হয়েছে। তো মোট মামলার সংখ্যা হচ্ছে 35 এবং প্রসিকিউশনের সংখ্যা হচ্ছে 120 এবং 235 জন গ্রেপ্তার হয়েছে। তো সেইভাবে আমাদের we are very much careful about that and we are in that direction. স্যার, আমার আরেকটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমি যেটা বলেছিলাম এমপিএ মোবাইল টাস্ক ফোর্স যাদেরকে করার আগে ছিল, এটা মোবাইল টাস্ক ফোর্স এবং ওই যারা বর্ডার এলাকাতে কোন চেকপোস্ট ওইটা ব্যাংক চেক করার জন্য তাদের আইডেন্টিফাই করার জন্য চেকপোস্ট করা হবে কিনা। মোবাইল টাস্ক ফোর্সের তো এখন চলছে এরকম একটা বন্ধ আছে। আমরা তো নিয়মিত রিপোর্টও পাঠাচ্ছি আমাদের কাছে, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। তো বাকি যে কাজগুলো আমি যেটা বললাম যে বর্ডারের যেসব জায়গায় সমস্যা হচ্ছে এর মধ্যে এনবিসিসি has taken up border fencing work for this balance stretch about 6.67 কাজ করছে। অনেকগুলো দেখে দেখে বাংলাদেশের সাথে কথা বলে বলে আস্তে আস্তে এরকম না স্টপ হয়ে আছে। আমরাও চাই সেটা বন্ধ হোক। অনেক জায়গার মধ্যে ভিউ পয়েন্ট দেওয়া যাচ্ছে না। এই দিকে যদি আমরা দেখি তাহলে 8-10টা দেখা যায় ঘর বাংলাদেশে পড়ে যাচ্ছে। ঘরের ভিতর দিয়ে আমরা দিতে হবে।
এগুলো আস্তে আস্তে অনেক জায়গায় হয়ে গেছে, একটু খালি বাকি, সেটাও সম্পূর্ণ হবে। বারবার আমি দিল্লিতে যখন যাই আমি কথা বলি বিষয়গুলো দেখা কলিং কানেকশন আছে 5টা, একটা আছে কি করা কলিং কানেকশন 5টা কন্ট্রোল সবাই সবাই রাজি হবে কিনা আমি জানি, সবাই রাজি করবে লেও তো না, সবাই রাজি কিনা চারজন আছে কি বলছে যে সরকার পক্ষের অনেক মাননীয় বিধায়ক জিজ্ঞেস আর সরকার অন্তিম আছে চারটার একটা সিন্স এটা বাড়ি ঘরের মধ্যেই হচ্ছে লেখ করাই ওই তো যারা প্রশ্ন করতে আছে তাহলে জিজ্ঞেস করি এখানে আছে শ্যামলবাবু আপনারা আছেন, আপনি কি বলেন? এসটি তো কথা হয়েছে, চলবো নি লেখগুলো চলবো। আমি একটা কথা শুধু বলছি, এর আগে তো চলুন করবো, এর আগে তো কল্যাণী সাহাবায় আছে, মোহাম্মদের আছে, এরপরে আছে তাইলে একটা করে পিনাকি দাস চৌধুরী। আমাদের যে চারটা আছে, চারজনের চারটা সিএম নোট করে নেবে, আর উনি বলছে একটা বলবে সাথে, তারপরে উনি দেখি নোট করে বসে আছে, আর বাকিটা দিয়ে হয়ে যাবে। তাহলে শুধু কয়েকটাতে নোট করে শুধু সমালোচকে বলে আপনার তো মাননীয় সদস্য কল্যাণীরা, আপনি কি বলবেন? ওনার একটা আছে আমার আছে তো আমি বললাম এই জন্য আরেকটু সময় বাড়িয়ে আচ্ছা মাননীয় কম্পিটিশন মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সময়টা বাড়াতে হচ্ছে, আর একটা মিনিট সময়টা বাড়াতে হচ্ছে পরবর্তী আপনাদের জন্য তাহলে আগে 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 ম্যাডাম আপনি বলুন, এরপর সওয়াল আপনার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স পিরিয়ডে আমার রেফারেন্স কি হলো সরি কোঅর্ডিনেশন রাজ্যে ফরমালিনযুক্ত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তরের নিরবচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আইনানুগ কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। বিষয়টা হচ্ছে যে ফরমালি আজকে আমরা আগর থেকে আমরা জানি যে আমাদের রাজ্যে মাছের যে চাহিদা, সরকারি তথ্য অনুযায়ী মাছের চাহিদা 1,11,714 মেট্রিক টন, রাজ্যে মাছ উৎপাদিত হয় 82,084 মেট্রিক টন। মাছের এই ঘাটতি পূরণ করার জন্য আমরা বহির্রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে, আমরা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা এবং বাংলাদেশ থেকেও আমরা মাছ সরকারিভাবে আমদানি করা হয়। কিন্তু দেখা গেছে এই মাছগুলি যেহেতু মাছ অত্যন্ত সহজে পচনশীল, এটা মাছকে ফরমালিন দিয়ে সংরক্ষিত করা হয়। অনেক সময় অ্যামোনিয়াযুক্ত বরফ, অ্যামোনিয়াযুক্ত জলে বরফ করে সেই বরফ দিয়ে প্রিজার্ভ করে মাছগুলিকে আনা হয়। এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন ডাক্তার, একজন আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, যে ফরমালিন হলো ফর্মালডিহাইড থেকে তৈরি একটা রাসায়নিক উপাদান, এটা কালারলেস এবং এটা সাধারণত আমরা কি দেখি যে মৃতদেহকে মর্চুয়ারিতে বা ল্যাবরেটরিতে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। The International Agency for Research on Cancer, a part of World Health Organization, has concluded that formaldehyde is carcinogenic to human. এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে পরিবেশেও প্রাকৃতিক উপায়ে ফরমালডিহাইড তৈরি হয়, এটাতে এক্সপোজ হলে পরে ক্যান্সার হয়। বিশেষত আমাদের সেটাই এই যে অসাধু ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা যারা লাভের জন্য বাইরের থেকে যে বাইরের রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে যে মাছগুলি আমদানি করা হয়, সেগুলিকে ফরমালিন দিয়ে বা অ্যামোনিয়াযুক্ত বরফে সেটা বন্ধে দপ্তর কঠোর পদক্ষেপ নেওয়া এবং কিভাবে নেবে এবং প্রতিনিয়ত যাতে নজরদারি রাখা যায়। এখানে ফুড মিনিস্টার আছে, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই মিনিস্টার আছে, ফিশারি আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, প্রত্যেকেই রিলেটেড এবং এই রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্যমন্ত্রী
নিজেও ডাক্তার, তিনি জানেন ফর্মালিটি কতটা বিষয়। স্টেপ নেওয়া এবং জনগণও যাতে এটা অবহিত করা হয়, জনগণও যাতে দেখতে পায় যে এই দপ্তরগুলি নিয়মিত নজরদারি রাখছে। সেই আচ্ছা ওকে তাহলে পিনাকিও একই ব্যাপার, পিনাকিও একই ব্যাপার, ফায়ার ব্রিগেড বললাম করে মেরামত করা হবে না। আমার যে বিষয়টা বললাম ফায়ার স্টেশন ঠিক আছে মেরামতি বিষয়টা কেন আগাবো আমি বলি, খুব বেশি দিন হয়নি 2012 সালে 19 তারিখ তৎকালীন সময় বামফ্রন্টের সময় সেই ফায়ার স্টেশনটা করা হয়। এই 11 বছরের মধ্যে যে একটা মানে কি বলবো ওই যে উন্নয়নের স্বর্ণযুগ ত্রিপুরাতে এসেছিল, যারা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা সেই ফ্লাড বলুন, সেই অগ্নিসংযোগ বলুন, অ্যাক্সিডেন্ট বলুন, ফায়ারম্যানরা আমাদেরকে রক্ষা করে, তাদের যে স্টেশনটা ওয়াটার তো নেই, থাকার ব্যবস্থা নেই, এমন একটা অবস্থা তৈরি করে 2012 সালের 19 তারিখ আজকে এটা জল মানে রান্নার ব্যবস্থা নেই, জল ছাপ ধুয়ে বড় বড় কাঠল এই একটা অবস্থা তৈরি করে রয়েছে তাদেরকে, যাতে সেই ব্যবস্থা কেন বললাম প্রত্যেকটা জায়গায় আজকে বলতে দিলে আমি বলছি মানুষ বাধা দিয়েছিল সেই ফায়ার যখন উদ্বোধন হয়েছিল, তারপরও বলার মানুষের সাহস সেই জায়গায় উদ্বোধন হয়েছে। আমি আরেকটা সাক্ষী আজকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বিধায়ক ছিলেন, বিধানসভা উত্থাপন করেছিলেন আমার বাড়ির সামনে বিদ্যালয়, একটু বলেছি লালুশ্বরী বিদ্যালয় উনি ভিজিট করেছিলেন, বিধানসভায় করেছিলেন, বাধা দেওয়া হয়েছিল। আজকে স্কুল কখন যে বসে করবে, কার শেষে সন্তানের বিপদগ্রস্ত অবস্থায় নৌকার মতো হয়ে গেছে এই ভিট অবস্থা, উন্নয়নের যারা সরবরাহ তৈরি করেছে, তার জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের এবং প্রধানমন্ত্রীর আসলে আমি বলবো এখানে কোয়ার্টার সঠিক তৈরি করে দেওয়া হয় এবং তারা যাতে থাকতে পারে, কারণ তাদেরকে থাকার ব্যবস্থা দিলে নমস্কার। কোন সালে তৈরি হয়েছিল, তারা কোন সালে তৈরি হয়েছিল পিনাকি বাবু? আর তো অনেক দিন বলুন। আমার নেক্সট পোলিং এডিশন অনারেবল স্পিকার স্যার, সেটা রাজ্যের স্বার্থে প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সকলেই জানি যে ত্রিপুরা রাজ্য সিস্টেম জোন 5 এ রয়েছে। আমরা প্রায়শই অনুভব করি যে ভূমিকম্প হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক বিপর্যয় মোকাবেলার জন্য গঠিত একটি বিশেষ বাহিনী। এটি ভারতের সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত হয়। অনেক কিছু বলার ছিল, কিন্তু যাই হোক, যেহেতু আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এনডিআরএফ তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বন্যা হোক, ভারত মহাসাগরের সুনামি হোক, উড়িষ্যার সুপার সাইক্লোন হোক, কিংবা 2014 সালে জম্মু কাশ্মীরে যে প্রবল বন্যা হয়েছিল, সেখানে এনডিআরএফ এভাবে তৎপরতার সঙ্গে হিউম্যান রাইটসকে রেস্কিউ করেছে, যেভাবে খাদ্য সামগ্রী পাঠিয়েছে কৈলাসহরের ফ্লাইট। আমরা দেখেছি যে এনডিআরএফ এমনভাবে প্রশিক্ষিত একটি ফোর্স এই রাজ্যের দেশের সম্পত্তিকে রক্ষা করতে পারে। এটা দেখাইতেছে ভিডিও দেখাইতেছে 16টি রাজ্যে হয়েছে, 16টি ফোর্স বিভিন্ন রাজ্যে কাজ করছে, কিন্তু আমাদের রাজ্যে এনডিআরএফ এর পার্মানেন্ট কোনো বাহিনী নেই। সুতরাং এটা দেখা যায়
ব্যাটারিয়াকে স্থায়ীভাবে প্রেরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যেন প্রস্তাব কুমারঘাট মহকুমা শাসক ভগবান বাবু। কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে বর্তমানে যে কুমারঘাট মহকুমা শাসকের যে অফিসটা রয়েছে পর্যটন দপ্তরের একটা একসময় লস তৈরি করা হয়েছে বহু পুরাতন 2012 সালে কুমারঘাট মহকুমা অফিস বা মহকুমা ঘোষণা হয় এবং ওই সময়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই লসটি পর্যটন দপ্তরের সেই ঘটনাতে অফিস তৈরি করা হয় আজও ঠিক না মানে অফিসটি ওই লসের মধ্যে আছে 2011-12-তে কুমারঘাট শিব মন্দির সংলগ্ন 6 একর জমি মহকুমার শাসক অফিসের জন্য তার অ্যালটমেন্ট করা হয়েছে তার রেকর্ড আমার কাছে আছে কিন্তু এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও আজ অব্দি সেই মহকুমার শাসক অফিস নির্মাণ করেন আমার বক্তব্য এটাই গত 2018 সালে যখন ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল সেই সময়ে ফ্লাডের প্রায় এই বিল্ডিংয়ে অর্ধেক জল হয়ে গিয়েছিল প্রয়োজনীয় অনেক নথিপত্র সেদিন ধ্বংস হয়ে গেছিল আজ সেগুলো খুঁজে পাওয়ার মতো আর কোনো সুযোগ নেই অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী ওনার কাছে আমার বিনম্রভাবে নিবেদন থাকবে যদি কুমারঘাট মহকুমার শাসকের অফিসটা দ্রুততার সঙ্গে নির্মাণ করা যায় তাহলে কুমারঘাটের মহকুমার প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এবং তার জন্য জমি অতিক্রমণ অলরেডি করা আছে আমি এর পূর্বেও বহুবার চিঠি দিয়েছিলাম কিন্তু আজকে আমি এই বিধানসভাতে আমি আবারও আমার সেই নিবেদন রাখছি অফিস করতে তৈরি করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এবার শ্যামল বাবু এবং ইসলামুদ্দিন সাহেব একসঙ্গে বলুন কালকে তো বলছিলেন আমাদের মামলার আমরা কথা বলেছি ওখানে এটা একটু দ্রুত ইয়ে করা আর তাদের ইন্টারভিউটা করা 2 নম্বর হলো যে ছাত্র শিক্ষকের যে অনুপাত আছে রাজ্যের অনুপাত আছে সেই অনুপাতে যে কোটা খালি আছে সেই খালি জায়গাটা নতুন করে এই জিটিতে নেওয়ার জন্য কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে সেটি হলো এটি আমরা মানে তাদেরকে যাতে নেওয়া হয় যেহেতু খালি আছে মাননীয় অধ্যক্ষ এসটিজিটির ব্যাপারে যারা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা যেন ক্যান্সেল হয়েছে Mananiya Aध्यaksh Mahata, I have noted all the points raised by our respective honorable MLA on notices of calling attention. Namely, Srimati Kalani Rai, MLA serial number 1, Sri Pinaki Das Chaudhary, MLA serial number 2, again Srimati Kalani Rai, MLA serial number 3, Bhavan Chandra Das MLA, then Sri Shamal Chakraborty and Islamuddin MLA, serial number 5 and 6. Therefore, as per decision, I hereby give all the calling attention. Motion here. এই সভা বেলা 2:40 পর্যন্ত বলতে হইল, বেলা 2:40 পর্যন্ত বলতে হইল।